সেলিনা চৌধুরী লুকিয়ে লুকিয়ে ওদের সব কথা শুনে নিয়েছে। উনি খুব খুশি মাহিনের ব্যবহারে। এক গাল হেসে উনি বলে উঠলেন, যাই হোক, ওই চাঁদনি মেয়েটাকে আমার একবার দেখতে হবে। ওই মেয়ের জন্য আমার ছেলে তার হাত কেটেছে, এমনকি এত রাতে যত সব ফালতু লজিক দিয়ে মিনারকে কনভিন্স করেছে ওই বাড়িতে যাওয়ার জন্য। নিশ্চয়ই চাঁদনিকে দেখতে গেছে। সবার চোখ ফাঁকি দিল, ও মায়ের চোখে ফাঁকি দেওয়া যায় না বেটা। মাহিন ড্রাইভ করছে। তার পাশের সিটে বসে আছে মিনার। মিনারদের বাড়ি থেকে জায়মাদের বাড়ি প্রায় 1 ঘন্টার রাস্তা। মাহিন খুব আস্তে আস্তে ড্রাইভ করছে, কারণ রাতের বেলা কোথা থেকে কে এসে গাড়ির সামনে পড়ে যায় বলা যায় না। তাই সে রিস্ক নিতে চায় না। হালকা বাতাসে মাহিনের সিল্কি চুলগুলো উড়ছে। হোয়াইট টি শার্টে তাকে অপরূপ লাগছে। মাহিনকে দেখে বোঝা যাচ্ছে সে আজ খুব খুশি। তার চোখে মুখে ওয়েজিত ভাব ফুটে আছে। হঠাৎ মিনার বলে উঠল, ভাইয়া, আজ তোকে খুব এক্সাইটেড লাগছে। আমার থেকেও বেশি। কারণটা কি বলতো? সন্দেহের দৃষ্টিতে মাহিন কিছুটা হকচকিয়ে গেল মিনারের কথায়। তারপর মিনারকে উদ্দেশ্য করে বলল, আসলে অনেক দিন পর তুই আর আমি একসাথে এত রাতে লং ড্রাইভে বের হলাম। তাই একটু ওয়েজিত আমি। তাছাড়া ছোট ভাইকে তার বউয়ের সাথে দেখা করাতে নিয়ে যাচ্ছি। এটা তো আমার জন্য নতুন এক্সপেরিয়েন্স। ভাইকে চোখের সামনে এত হাসি খুশি দেখছি, তাই তোর থেকে ও আমি বেশি এক্সাইটেড। তোর হাসি মাখা মুখটা দেখলে আমার খুব খুশি খুশি লাগে। কিন্তু তুই তো তা বুঝিস না। বেড লাক আমার। আমি যে তোকে কতটা ভালোবাসি সেটা তুই কখনো বুঝবি না। তোর জন্য এত রাতে রাস্তায় বের হইছি, চোখের ঘুম হারাম করে, আর সেই তুই কিনা আমাকে সন্দেহ করছিস। দুঃখী দুঃখী ফেস করে মিনার মাহিনের কাঁধে হাত রেখে বলল, সরি ভাই। আমি জানতাম না তুই আমাকে এত ভালোবাসিস। আমি তোকে আর কখনো সন্দেহ করব না। কোনো উল্টা পাল্টা প্রশ্ন করব না। তুই আমার জন্য কত কিছু করছিস, আর আমি কিনা তোকে একের পর এক সন্দেহ করে যাচ্ছি। সরি ভাই। মাহিন মনে মনে বলতে লাগল, অপস, আমি তো খুব ভালো নাটক করতে পারি। বাহ মাহিন বাহ, তোর মাঝে তো অনেক গুণ। কি সুন্দর তোর ভাইকে পটিয়ে নিলি। হোয়াট অ্যা ইমোশনাল ব্ল্যাকমেইল। তবে এটাও ঠিক, আমি আমার ভাইকে খুব ভালোবাসি। মাহিন এবার মিনারকে বলল, ইটস ওকে। বাট আর কখনো আমাকে নিয়ে উল্টা পাল্টা সন্দেহ করবি না। ভাব নিয়ে। মিনার, ওকে ভাই। দাঁড়া, আমি জায়মাকে একটু কল করে নেই। বলেই ফোনটা হাতে নিল। মাহিন তাড়াতাড়ি করে মিনারের হাত থেকে ফোনটা কেড়ে নিল আর বলল, তুই আসলেই একটা মাথা মোটা। এটা তো একটা সারপ্রাইজ। এখন বলার দরকার নেই। ওর রুমে গিয়ে ওকে সারপ্রাইজ দিয়ে দিবি। দেখবি সে অনেক খুশি হবে। খুশিতে তোকে এক্সট্রা আদর দিবে, এক্সট্রা ভালোবাসাও দিবে। শয়তানি হাসি দিয়ে। মিনার, নাদিম ভাই আর জারাফ ভাই কি তোকে এই সারপ্রাইজ প্ল্যানটা ও শিখিয়ে দিয়েছে? ভ্যাবলার মতো মুখ করে মাহিন। উফফ মিনার, তুই অনেক প্রশ্ন করিস। এটা শিখিয়ে দেওয়ার কি আছে? আমার সিক্স সেন্স যা বলছে আমি তাই বললাম। বিরক্তি নিয়ে মিনার এবার চুপ হয়ে গেল। মাহিনের রাতারাতি পরিবর্তন তাকে খুব ভাবাচ্ছে। অন্যদিকে চাঁদনি পা টিপে টিপে রুম থেকে বের হচ্ছে, যেন কেউ টের না পায়। চাঁদনির চোখে আজ ঘুম নেই, কারণ সে আজ স্লিপিং পিল নেয়নি। রুম থেকে বের হয়ে সে স্টোররুমের দিকে পা বাড়াল। পুরনো কাসন্দি ঘাটতে এসেছে সে।
অনেক স্মৃতি এই রুমটাতে জড়িয়ে আছে তার। স্টোর রুমটা খুব গুছানো আছে, তবে রুমটা খুব অন্ধকার। এই অন্ধকারে ও নূরের ছবিটা জ্বল করছে। কালো শার্ট, কালো প্যান্ট, চুলগুলো জেল দিয়ে স্পাইক করা, হাতে একটা কালো ঘড়ি, ঠোঁটে মুচকি হাসি ঝুলিয়ে, প্যান্টের পকেটে হাত দিয়ে সামনের দিকে তাকিয়ে আছে সে। নীলাভ চোখগুলো খুশিতে জ্বলজ্বল করছে। নূরের এই ছবিটা চাঁদনির খুব প্রিয়, তাই সে এই ছবিটা লুকিয়ে স্টোর রুমে রেখে গিয়েছিল। নূরের ছবিটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে চাঁদনি। তার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। চাঁদনির হঠাৎ চোখ গেল ছবির পাশে থাকা ডায়েরিটার দিকে। চাঁদনি তাড়াতাড়ি ডায়েরিটা হাতে তুলে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। আর কিছুক্ষণ নূরের ছবিটার দিকে তাকিয়ে থাকলে হয়তো সে এই রুম থেকে বেঁচে ফিরতে পারবে না। চাঁদনি আবার পা টিপে টিপে রুমে ঢুকে বারান্দার দিকে চলে গেল। চাঁদনির বারান্দায় একটা টেবিল রাখা আছে, সাথে দুটো চেয়ারও। চাঁদনি টেবিলের উপর ডায়েরিটা রেখে চেয়ারে বসে পড়ল। ডায়েরিটাতে অনেক ধুলো জমে আছে। এই ধুলো মাখা ডায়েরিটাই তার অতীত জীবনের সকল সুখ, দুঃখ, ভালোবাসা, রাগ, অভিমান, চাওয়া পাওয়া, প্রিয়জন হারানোর যন্ত্রণা, এই সবকিছুর সাক্ষী। চাঁদনি খুব যত্ন সহকারে তার হাত দিয়ে ধুলোগুলো মুছে নিল। ডায়েরির প্রথম পৃষ্ঠাটা উল্টানোর সাথে সাথেই নূর আর চাঁদনির হাসোজ্জ্বল ছবিটা জ্বলজ্বল করে উঠল। চাঁদনি আবার এক ঝটকায় ডায়েরিটা বন্ধ করে দিল। তার চোখগুলো লাল হয়ে অঝরে পানি পড়ছে। দম আটকে আসছে তার। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। চাঁদনি কিছুক্ষণের জন্য চোখটা বন্ধ করে জোরে একটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে। প্রায় 5 বছর পর চাঁদনি ডায়েরিটা হাতে নিয়েছে। এই ডায়েরিতে তার জীবনের প্রতিটা মুহূর্ত খোদাই করা আছে। তবে মাঝখানে 5 বছরের কোনো কাহিনী এই ডায়েরিতে নেই। তবে আজ সে লিখবে। মাহিনকে নিয়ে সে কিছু লিখতে চায়। মিনার দেয়াল টপকে ভিতরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু বরাবরই হতাশ হচ্ছে। পিছন থেকে মাহিন হাজার ঠেলে ও মিনারকে হেল্প করতে পারছে না। মিনার এবার অসহায় দৃষ্টিতে মাহিনের দিকে তাকিয়ে বলল, ভাই, আমার দ্বারা হবে না। দেয়াল টপকে বাড়ির ভিতরে ঢুকা। তুই অন্য একটা আইডিয়া খোঁজ। মাহিন কিছুক্ষণ ভেবে বলল, সাইড দে। আমি আগে ভিতরে ঢুকি, তারপর দেখি কি করা যায়। মাহিন এক ঝটকায় দেয়াল টপকে বাড়ির ভিতর ঢুকে গেল। ঠিক সিনেমার হিরোদের মতো। মিনার হা করে তাকিয়ে আছে। সে বিশ্বাস করতে পারছে না তার ভাই দেয়াল ও টপকাতে পারে। মাহিন ভিতরে ঢুকে এদিক সেদিকে তাকিয়ে একটা মই খুঁজে পেল। মইটা আস্তে করে মাহিন দেয়ালের ওই প্রান্তে ছুঁড়ে মারল। মিনার মইটা খুব ভালোভাবে সেট করে নিল। তারপর সে মই বেয়ে বাড়ির ভিতর ঢুকে গেল। দুজনেই যেন হাফ ছেড়ে বাঁচল। মিনার মাহিনকে পিছন থেকে জড়িয়ে ধরে চেঁচিয়ে বলতে লাগল, ভাই, তুই তো অনেক জিনিয়াস। মাহিন মিনারকে ছাড়িয়ে মিনারের মুখে আঙ্গুল দিয়ে আস্তে আস্তে বলল, উফ, আস্তে কথা বল। যদি কেউ টের পায় না তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। রাতে বিরাতে অন্যের বাড়িতে লুকিয়ে ঢোকার জন্য মিথ্যে পুলিশ কেস করবে। আমি তোর জন্য জেলখানার কয়েদি হতে চাই না। মাহিন এবার মিনারের মুখটা ছেড়ে বলল, যা এবার জায়মার সাথে দেখা করে আয়। আমার কাজ আমাকে করতে দে বলেই পুরো বাড়িতে চোখ বুলাতে লাগল। মিনার মাহিনের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, তোর কাজ তুই করবি মানে? তোর এই বাড়িতে আবার কি কাজ? মাহিন থতমত খেয়ে বলল, পাহারা দেওয়া। তুই যে এত রাতে তোর উডবি ওয়াইফের সাথে দেখা করতে এসেছিস, কেউ যেন টের না পায় সেদিকে আমার খেয়াল রাখতে হবে।
তাই এখন তোদের পাহারা দেওয়াই আমার কাজ। মাহিন মিনারকে সামনের দিকে ধাক্কা দিয়ে বলল, যা যা তাড়াতাড়ি দেখা করে আয়। আমি বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। আর শুন জায়মা যেন না জানে আমি ও যে তোর সাথে এসেছি। মাইন্ড ইট। মিনার আগা মাথা কিছু না বুঝে সামনের দিকে হাঁটা ধরল। মাহিন বুঝতে পারছে না চাঁদনির রুম কোনোটা হতে পারে, তাই সে পুরো বাড়িতে চক্কর দিচ্ছে। মাহিনের হঠাৎ চোখ পড়ল বাগানের দিকে। চাঁদনিদের বাগানটা খুব সুন্দর। পুরো বাগান জুড়ে শুধু ফুল আর ফুল। ফুলের ঘ্রাণে পুরো বাড়ি ম ম করছে। মাহিন বাগানের কাছে যাওয়ার সাথে সাথেই বুকে চিনচিনে ব্যথা শুরু হয়ে গেল। তার বুঝতে দেরি হল না চাঁদনি তার আশেপাশেই আছে। মাহিন সামনের দিকে তাকাতেই দেখল চাঁদনি বারান্দায় বসে খুব মনোযোগ দিয়ে কিছু একটা লিখছে। চাঁদনির চেহারাটা তেমন বোঝা যাচ্ছে না অন্ধকারে, তবে অসম্ভব মায়াবী লাগছে চাঁদনিকে। চাঁদনিকে এখন তার স্বপ্নে দেখা রাতপরীর মতো লাগছে। মাহিন বুকের মাঝে দুই হাত গুজে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে চাঁদনির দিকে। হালকা বাতাসে চাঁদনির চুলগুলো উড়ছে। গোলাপি ঠোঁটজোড়া কিছুক্ষণ পরপর নড়েচড়ে উঠছে। মাহিন তার দৃষ্টি সরাতে পারছে না। চাঁদনির সৌন্দর্য মাহিনকে মুগ্ধ হতে বাধ্য করছে। মিনার খুব কষ্টে জায়মার রুমে ঢুকল। রুমে ঢুকেই মিনার একটা ভেটকি দিল, কারণ জায়মা এলোমেলো হয়ে বিছানায় শুয়ে আছে। চুলগুলো এলোমেলো হয়ে পুরো আফ্রিকার জঙ্গল হয়ে আছে। মিনার আস্তে করে জায়মার পাশে বসে পড়ল। তারপর চুলগুলো মুখ থেকে সরিয়ে দিল। জায়মা কারো হাতের স্পর্শ পেয়ে হকচকিয়ে ঘুম থেকে উঠে বসল। পাশে তাকিয়ে দেখে মিনার ঘোর লাগা দৃষ্টিতে জায়মার দিকে তাকিয়ে আছে। জায়মা তাড়াতাড়ি করে তার উড়োনাটা গায়ে পেঁচিয়ে নিল। চোখ বড় বড় করে মিনারের দিকে তাকিয়ে বলল, আপনি এত রাতে এখানে কি করছেন? চোখগুলো কচলে আবার বলল, ধুর বাবা, আমি আবার স্বপ্ন দেখছি না তো। বলেই মিনারের হাতে একটা চিমটি কেটে দিল। মিনার ব্যথায় আহ করে শব্দ করে উঠল। মিনার চিমটির জায়গায় হাত ঘষতে ঘষতে নাক মুখ কুঁচকে বলল, স্বপ্ন না জায়মা, আমি সত্যি সত্যি এসেছি। তোমাকে দেখতে ইচ্ছে হলো তাই চলে এলাম। জায়মা, আপনি কি পাগল হইছেন? বাড়িতে যদি এখন কেউ কিছু টের পায় তাহলে বিয়েটাই ক্যান্সেল করে দেবে। চোখ মুখ বড় করে, মিনার বিয়ে ক্যান্সেল করা এত সহজ নাকি ডিয়ার? তাছাড়া আমি আমার উডবি ওয়াইফকে দেখতে এসেছি, এখানে দোষের কি আছে? জায়মার দিকে ঝুঁকে। জায়মার ঘাড়ে মিনারের গরম নিঃশ্বাস পড়ছে। একটা অন্যরকম অনুভূতি হচ্ছে জায়মার। জায়মা কিছুটা তোতলিয়ে বলল, আপনি প্লিজ এখান থেকে যান। আব্বু আর মেঝো খালু যদি টের পায় তাহলে যে কি করবে আপনি ভাবতেও পারছেন না। আর তাছাড়া আপনি এত রাতে আমাদের বাড়িতে এত ইজিলি কিভাবে ঢুকলেন? রাস্তা দিয়ে আসতে কোনো অসুবিধা হয়নি তো? দেখি দেখি আপনার শরীরে কোনো কিছুর দাগ আছে কিনা। বলেই মিনারের পুরো শরীর চেক করতে লাগল। মিনার ডেবিল মার্কা স্মাইল দিয়ে বলল, আমাকে দেখার যেহেতু এতই শখ তাহলে সুন্দরভাবে বললেই পারতে। এভাবে বাহানা দেখিয়ে আমাকে ছোঁয়ার কি দরকার বলো? জায়মা কিছুটা লজ্জা পেয়ে বলল, এই শুনুন, আমার এত শখ নেই বিয়ের আগে আপনাকে ছোঁয়ার। আসার সময় বেঁচে গেছেন কিন্তু যাওয়ার সময় ইজ্জত নিয়ে ফিরতে পারবেন কিনা সন্দেহ। আপনাকে একটা কথা জানিয়ে রাখি, যদি আপনি ইজ্জত হারা হন তো আমি আপনাকে মোটেও বিয়ে করব না। এই বলে দিলাম। মিনার আজব ইজ্জত হারা হতে যাব কেন? তোমার মাথা ঠিক আছে তো? আসার পর থেকে যত সব উটকো কথা বার্তা বলছ। রাগ দেখিয়ে। জায়মা, উটকো কথা না, যা বলছি সত্য বলছি।
যাওয়ার সময়ই টের পাবেন। জায়মা বসা থেকে দাঁড়িয়ে বড় একটা হাই তুলে বলল, প্লিজ আপনি এখন যান তো। আমি ঘুমাবো। বলেই মিনারকে হালকা ধাক্কা দিতে দিতে রুম থেকে বের করে দিল। মিনার আবার ঘুরে এসে জায়মার ঠোঁটে একটা চুমো দিয়ে রুম থেকে বের হয়ে গেল। জায়মা বেক্কেলের মতো ঠোঁটে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। মাহিন এখনো আগের জায়গায় দাঁড়িয়ে চাঁদনিকে দেখছে। মাহিনের ঠোঁটে তৃপ্তির হাসি ফুটে আছে। তার নীলাভ চোখ দুটো এতক্ষণে শান্ত হয়েছে। চাঁদনি তার লিখা নিয়েই ব্যস্ত। এদিক সেদিকে তাকানোর সময় নেই। কারোর হাঁটার শব্দে মাহিনের ধ্যান ভাঙ্গে। সামনে তাকিয়ে দেখে মিনার পা টিপে টিপে বাড়ি থেকে বের হচ্ছে। মাহিন মিনারকে দেখে তাড়াতাড়ি চাঁদনির বারান্দার সামনে থেকে সরে গিয়ে আগের জায়গায় দাঁড়িয়ে পড়ল। মাহিন মিনারকে উদ্দেশ্য করে আস্তে আস্তে বলল, কি রে, এত তাড়াতাড়ি দেখা শেষ হয়ে গেল? মিনার অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, আর বলিস না ভাই। জায়মা আমাকে রুম থেকে ধাক্কাতে ধাক্কাতে বের করে দিয়েছে। আর বলেছে আসার সময় ইজ্জত নিয়ে এসেছি, কিন্তু যাওয়ার সময় ইজ্জত নিয়ে ফিরে যেতে পারবো না। এই কথার মানে কি ভাই? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। মাহিন, আরে বোকা, তেমন কিছুই না। তোকে ভয় দেখানোর জন্য এসব বলেছে। তুই যে ভিতুর ডিম, এটা হয়তো ওরও জানা হয়ে গেছে। দাঁত কেলিয়ে মিনার রাগ দেখিয়ে দেয়ালে সেট করা মই বেয়ে বাড়ির বাহিরে চলে যায়। মাহিন শেষবারের মতো চাঁদনিকে একবার উকি দিয়ে দেখে দেয়াল টপকে বাড়ির বাহিরে চলে যায়। তারপর মইটাকে আস্তে করে বাড়ির ভিতরে ছুঁড়ে মারে মাহিন। যেন কেউ আঁচ না করতে পারে মই বেয়ে কেউ বাড়ির ভিতরে ঢুকেছে। কিছু পড়ার আওয়াজে চাঁদনি হকচকিয়ে ওঠে। টেবিল থেকে উঠে চারিদিকে চোখ বুলাতে থাকে। কিন্তু কোথাও কাউকে না দেখে চাঁদনি দৌড়ে রুমের ভিতর ঢুকে বারান্দার দরজাটা বন্ধ করে ভয় কাঁপতে থাকে। চাঁদনিকে চারিদিকে তাকাতে দেখে মাহিন আর মিনার নিচে বসে পড়ে। কিছুক্ষণ পর দুজন বসা থেকে উঠে দেখে চাঁদনির বারান্দার দরজা অফ। মাহিন হঠাৎ হাহা করে হেসে দেয়। মাহিন বুঝতে পেরেছে চাঁদনি খুব ভয় পেয়েছে। মাহিন হাসতে হাসতে ড্রাইভিং সিটে গিয়ে বসে পড়ে। মিনার গাল ফুলিয়ে মাহিনের পাশের সিটে বসে পড়ে। গাড়ি স্টার্ট করতে নিবে এমন সময় পিছন থেকে কেউ মাহিনের কলার চেপে ধরে। মাহিন কিছু বুঝে ওঠার আগেই মিনার আহ বলে এক চিৎকার দিল। মিনারের অবস্থা দেখে মাহিন ভেবেছে গুন্ডা টাইপস কেউ হয়তো তাদের অ্যাটাক করেছে। মাহিন ঘাড় ঘুরাতে নিবে তার আগেই পিছনের লোকটি মাহিনের গালে টাইট একটা কিস করে দেয়। মাহিন বুঝতে পারছে না তার এখন কি করা উচিত। ওইদিকে মিনার গাড়ির দরজা খুলে গাড়ি থেকে বের হয়ে গেল আর বলতে লাগল, ভাই প্লিজ, আমি তোকে হেল্প করতে পারবো না। জায়মা আমাকে প্রথমেই বলে দিয়েছে আমি যদি ইজ্জতহারা হই তো সে আমাকে বিয়ে করবে না। আমি জায়মাকে খুব ভালোবাসি ভাই। ও আমাকে বিয়ে না করলে আমি কাঙ্গাল হয়ে যাব। খুব তো বলেছিলি জায়মা আমাকে ভয় দেখানোর জন্য এসব বলেছে। এমনকি আমাকে ভিতুর ডিমও বলেছিস। এবার খেলা সামলা। আমি দৌড়াই, তুই ইজ্জত নিয়ে ফিরতে পারলে তাড়াতাড়ি চলে আসিস। বলেই মিনার দৌড়াতে লাগল। পিছনের লোকটি মাহিনকে উদ্দেশ্য করে ঠোঁট কামড়ে বলল, হাই হ্যান্ডসাম। তুমি না অনেক কিউট। তোমাকে আমার খেয়ে ফেলতে ইচ্ছে করছে। ভালো হয়েছে ওই ছেলেটি চলে গেছে। আমার কাবাব মে হাড্ডি একদম পছন্দ না। আমার তো শুধু তোমাকেই পছন্দ হয়েছে। উফ অফ, কি বডি গো তোমার। ইস, ঠোঁটগুলো তো পুরো চকলেট। মাহিন এবার পিছু ফিরে তাকিয়ে চোখগুলো রসগোল্লার মতো বড় করে ফেলল। মাহিন লোকটির কণ্ঠ শুনে প্রথমে ভেবেছিল লোকটি মেয়ে হবে।
কিন্তু এ যে মেয়ে আর ছেলের কম্বিনেশনে তৈরি এক ধরনের অদ্ভুত মানুষ হবে সেটা তার জানা ছিল না, যাকে শুদ্ধ বাংলা ভাষায় হিজড়া বলে। লাল শাড়ি, লাল লিপস্টিক, কপালে লাল একটা বড় টিপ, চোখে এক গাধা কাজল। বেশভূষা দেখে মনে হচ্ছে মেয়ে, কিন্তু তার ফেসিয়াল আর্ট দেখে মনে হচ্ছে ছেলে। মাহিন কিছুতেই ওই লোকটির থেকে নিজেকে ছাড়াতে পারছে না। যতই ছাড়াতে চাচ্ছে লোকটি ততই কাছে আসছে। মাহিন এমনিতেই মিনারের সাথে রেগে আছে, তার উপর ওই লোকটির এসব নোংরা কথা মাহিনের মাথা গরম করে দিচ্ছে। পিছনের লোকটি এবার মাহিনের কলার চেপে ধরে সামনের সিটে বসে পড়ে। মাহিন চোখ লাল করে লোকটির দিকে তাকিয়ে আছে। লোকটি এবার মাহিনকে চোখ মেরে বলতে লাগল, আমার নাম মিস লায়লা। সবাই আমাকে আদর করে লালু পাগলি বলে ডাকে। তুমি আমাকে লালু বলে ডাকতে পারো হ্যান্ডসাম। মাহিন লোকটির চোখ মারা, সে নিজেই তার চোখ বন্ধ করে ফেলল। লায়লা আবার বলে উঠল, এই হ্যান্ডসাম, একটু আমার দিকে তাকাও। আমি শিওর আমার দিকে তাকিয়ে তুমি চোখ ফিরাতে পারবে না। আমি তো ওই আকাশের হুর যাকে দেখে চোখ ফেরানো যায় না। কিছুটা লজ্জা পেয়ে আবার বলল, পাড়ার ছেলেরা আমাকে খুব ডিস্টার্ব করে জানো। ওরা সবাই আমাকে এক রাতের জন্য কাছে পেতে চায়, কিন্তু ওদের কাউকেই আমার মনে ধরে না। তবে তোমাকে আমার খুব মনে ধরেছে হ্যান্ডসাম। চলো আজ আমরা মধুচন্দ্রিমায় হারিয়ে যাই। বুকের কাপড় টেনে মাহিন দাঁত গিজগিজ করে মনে মনে বলতে লাগল, হিজড়ার বাচ্চা। পাড়ার ছেলেরা আর কোনো মেয়ে পায়নি, এক মায়ে তোকেই পেয়েছে রাত কাটানোর জন্য। লাগে ডায়নির মতো আবার নাম দিয়েছে লায়লা। ওহ আল্লাহ, আমি কই এসে ফেসে গেলাম। এই সব হয়েছে মিস চাঁদনির জন্য। উনাকে দেখতে এসেই আজ আমার এই অবস্থা। নিজের আপন ভাই ও তার বউয়ের কথা ভেবে আমাকে ফাটা বাসে আটকে চলে গেল। আব তেরা কেয়া হোগা মাহিন। কপাল চাপড়াতে চাপড়াতে, লায়লা প্লিজ হ্যান্ডসাম, এভাবে নিজেকে আঘাত করো না। আজ এই রাতে আমাকে তোমার করে নাও। মাহিনের দিকে ঝুঁকে মাহিন এবার চিৎকার দিয়ে বলতে লাগল, প্লিজ আপনি আমার গায়ে টাচ করবেন না। আমার কাছে আসার ও চেষ্টা করবেন না। না হয় আমার চেয়ে খারাপ কেউ হবে না। আমি কিন্তু এবার হাত তুলতে বাধ্য হব। লায়লা উফ, হ্যান্ডসাম, এত রাতে এভাবে চিল্লাচিল্লি করলে লোকজন ছুটে আসবে। আর এসে যদি আমাদের এই অবস্থায় দেখে ফেলে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। আমাদের বিয়ে পড়িয়ে দিবে। কিছুটা লজ্জা পেয়ে বলল, অবশ্য তোমাকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই। মাহিন চোখ লাল করে বলল, হাউ ডেয়ার ইউ। তোর মতো হিজড়াকে আমি বিয়ে করতে যাব? শুন, লাস্ট বারের মতো বলছি, আমাকে ছাড়। না হয় তোর 14 গোষ্ঠীর 12টা বাজিয়ে ছাড়ব। রাতের বেলা ছেলেদের একা পেয়ে এভাবে ধলারলির শখ মিটিয়ে দিব। লায়লা মাহিনের কথায় রেগে গিয়ে মাহিনকে ঝাপটে ধরে পুরো শার্টে লিপস্টিকের দাগ বসিয়ে দেয়। মাহিন খুব কষ্টে ওই লায়লা থেকে নিজেকে ছাড়িয়ে গাড়ি থেকে বের হয়ে হাঁফাতে থাকে। তার সাদা শার্ট পুরো লাল হয়ে গেছে লিপস্টিক দিয়ে। মাহিনের ইচ্ছে করছিল দৌড়ে এখান থেকে পালাই যেতে, কিন্তু দৌড়ে এখান থেকে বাড়িতে পৌঁছা সম্ভব না। মিনার ও হয়তো এতক্ষণে হাঁফিয়ে গেছে দৌড়াতে দৌড়াতে। শুনশান রাস্তা, যদি মিনারের কোনো বিপদ হয়ে যায়। লায়লা ও এবার গাড়ি থেকে নেমে পড়ে। মাহিন দৌড়ে গাড়িতে বসে পড়ে। মাহিন এতক্ষণ এই সুযোগটার অপেক্ষায় ছিল। গাড়িতে বসেই মাহিন ঝড়ের গতিতে গাড়ি স্টার্ট করে দেয়। ওইদিকে লায়লা বেককেলের মতো দাঁড়িয়ে থাকে। মাহিন গাড়ি ঘুরিয়ে লায়লাকে আঙ্গুল দিয়ে উদ্দেশ্য করে বলে, আর কখনো আমার পিছনে লাগার চেষ্টাও করবি না, না হয় ফল ভালো হবে না। এ কথা বলেই মাহিন ঝড়ের বেগে গাড়ি ড্রাইভ করতে থাকে।
আর মনে মনে আল্লাহকে হাজার শুকরিয়া জানায় এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য। লায়লা কোমরে এক হাত রেখে আরেক হাত দিয়ে শাড়ির আঁচল ঘুরাতে ঘুরাতে চিৎকার দিয়ে বলল, এই লায়লা পাগলি, তোমাকে এত তাড়াতাড়ি ছাড়বে না হ্যান্ডসাম। তুমি তো পুরো চকলেট বয়, তোমাকে খেয়েই ছাড়ব। আজ না হয় বেঁচে গেলে, কিন্তু পরের বার আর বাঁচতে পারবে না। লায়লা আবার ফিসফিসিয়ে বলতে লাগল, ছেলেটাকে আমার খুব চেনা চেনা লাগছে। মনে হয় আমি ছেলেটাকে অনেকবার দেখেছি। ছেলেটাকে অনেকবার টাচও করেছি, কিন্তু কোথায় দেখেছি মনে পড়ছে না। মাথা চুলকাতে চুলকাতে মাহিন গাড়ি ড্রাইভ করছে আর মিনারকে আশেপাশে খুঁজছে। ওর খুব টেনশন হচ্ছে মিনারের জন্য। ওর কথায় মিনার বাড়ি থেকে বের হতে রাজি হয়েছে। এই নির্জন রাস্তায় মিনারের যদি কিছু হয়ে যায়, সে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। একটু সামনে যেতেই দেখল মিনার একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছে। ভয় কাঁপছে সে। পুরো রাস্তা নির্জন। মিনারকে দেখে মাহিনের প্রাণ ফিরে এলো। মাহিন তাড়াতাড়ি গাড়ি থেমে নেমে গিয়ে মিনারকে জড়িয়ে ধরল। মিনার ও তার ভাইকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। মাহিন আর কোনো কথা না বাড়িয়ে মিনারকে নিয়ে গাড়িতে উঠে পড়ল। মাহিন আনমনে ড্রাইভ করছে। মিনার মাহিনের কাঁধে মাথা রেখে বলল, আসলেই ভাই, তুই আমাকে খুব ভালোবাসিস। আমি তোকে একটুও ভালোবাসি না। আমি খুব সেলফিশ। তাই তোকে একা রেখে স্বার্থপরের মতো পালিয়ে এসেছি। মাহিন, তুই এখনো ছেলে মানুষ, তাই হয়তো বুঝিসনি। আমি কিছু মনে করিনি মিনার, কারণ আমি জানি তুই ও আমাকে ভালোবাসিস। মিনার হঠাৎ মাহিনের দিকে তাকিয়ে হুহা করে হেসে উঠল আর বলতে লাগল, ভাই, ওই হিজড়া তো আজ তোর সব কুমারত্ব লুফে নিল। ভাবির জন্য আর কিছুই রাখল না। ভাবি শুধু তোর মন পাবে, কিন্তু দেহ পাবে না। এই ভাই, প্রথম থেকে বল নাকি কি হলো ওই হিজড়ার সাথে? শয়তানি হাসি দিয়ে মাহিন চোখ লাল করে মিনারের দিকে তাকাল। মাহিনের কঠোর দৃষ্টি দেখে মিনার ভয়ে চুপসে গেল। কিন্তু বেশিক্ষণ কাজ হল না, মিনার আবারও হুহা করে হেসে উঠল। মাহিনের দিকে তাকালেই মিনার তার হাসিকে কন্ট্রোল করতে পারে না। মিনার মাহিনকে উদ্দেশ্য করে বলল, ভাই শুন না, আজকের ব্যাপারে আমি কাউকে কিছু বলবো না। নাদিম ভাইকেও না, জারাফ ভাইকেও না, ড্যাডকেও না, এমনকি মমকেও না। তুই আমাকে বিশ্বাস করতে পারিস। হাসি চেপে মাহিন বুঝে গেছে মিনার যা যা বলছে তার উল্টোটাই করবে। এটা মিনারের অভ্যাস। কাল সকালের আগেই যে এ খবর ভাইরাল হয়ে যাবে, এটা তার ভালো করে জানা হয়ে গেছে। মাহিন একটা শয়তানি হাসি দিয়ে মিনারকে উদ্দেশ্য করে বলল, ওকে, তাহলে আমি ও জায়মাকে তোর এক্স গার্লফ্রেন্ড সম্পর্কে কিছু বলবো না। কি যেন ওই মেয়েটার নাম ছিল? ও হ্যাঁ, মনে পড়েছে। ওই মেয়েটার নাম ছিল তারিন। তোর ইয়ার ম্যাট ছিল। দেখতে ও খারাপ ছিল না। আমাদের বাড়িতে ও একবার এসেছিল। তোকে জান বলে ডাকত, আর তুই ওকে তারু বেবি বলে ডাকতি। আহা, কি প্রেম ছিল তোদের। মিনার এবার মুখটা ছোট করে মাহিনকে উদ্দেশ্য করে বলল, ভাই, যা হইছে বাদ দে। আমি ও আজকের কথা কাউকে বলবো না। তুই ও ওই তারিনকে নিয়ে জায়মাকে কিছু বলিস না প্লিজ। মাহিন এবার মিনারের মাথায় একটা গাড্ডা মেরে বলল, ওকে, সব বাদ। কিছুক্ষণ পরেই ওরা বাড়িতে এসে পৌঁছে গেল। মিনার চলে গেল উপরে। মাহিন গাড়ি পার্ক করে রুমে ঢুকে পড়ল।
আয়নার সামনে নিজেকে দেখেই মাহিনের মাথা গরম হয়ে গেল। তার পুরো শার্ট জুড়ে লিপস্টিকের কড়া দাগ, গালে ও লিপস্টিকের দাগ পড়ে আছে। শার্টটাও ছিঁড়ে গেছে। ধস্তাধস্তি করতে গিয়ে মাহিন তার শার্ট ছিঁড়ে ফেলেছে। মাহিনের পুরো শরীর ঘিনঘিন করছে। সে তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে পড়ল। প্রায় আধা ঘন্টা পর মাহিন ওয়াশরুম থেকে বের হল। পুরো শরীর ঘষতে ঘষতে লাল করে ফেলেছে মাহিন। সাদা ধবধবে শরীরে লাল দাগ পড়ে গেছে। মাহিন আবার আয়নার দিকে তাকিয়ে মুচকি হেসে বলতে লাগল, মিস চাঁদনী দেখেছেন? আপনাকে একটাবার দেখার অপরাধে আজ আমার কি অবস্থা? আপনি কি আদৌ জানবেন, এই মাহিন চৌধুরী শুধুমাই আপনাকে দেখার জন্য জীবনে প্রথমবার তার ছোট ভাইয়ের সাথে মিথ্যে বলেছে, অভিনয় করেছে। শেষ পর্যন্ত হিজড়ার দৌড়ানি খেয়ে মান সম্মান নিয়ে পালিয়ে এসেছে। এই প্রথমবার এত ছেলে মানুষই করে ও আমার খারাপ লাগছে না, উল্টো ভালো লাগছে। মনটা প্রশান্তিতে ভরে যাচ্ছে। বারবার মনে হচ্ছে আপনাকে দেখার জন্য আমি প্রতিদিন এই ছেলে মানুষইগুলো করতে চাই। ঘড়িতে রাত 4টা বাজছে। মাহিন এবার তাড়াতাড়ি করে শুয়ে পড়ল। খুব ক্লান্ত লাগছে তার। আজ অনেক ধকল গিয়েছে মাহিনের উপর দিয়ে। ঘড়িতে সকাল 8টার অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়ল মাহিন। কারণ সকাল 9টার আগেই তাকে হসপিটালে যেতে হবে। সকাল 7টা। চাঁদনী আজ ফজরের নামাজ পড়ে ঘুমায়নি। ঘুমালে যদি আবার কালকের মতো উঠতে লেট হয়ে যায়, তাই সে রিস্ক নিতে চায়নি। চাঁদনী বারান্দায় দাঁড়িয়ে নিচে তাকাতেই দেখল তার আব্বু আর আয়মন বাগানে জগিং করছে। নিচ থেকে জামান আহমেদ চাঁদনীকে প্রিন্সেস বলে ডাক দিয়ে হাত দিয়ে ইশারা করল নিচে আসার জন্য। চাঁদনী একটা মৃদু হাসি দিয়ে বুঝাল সে নিচে আসছে। আয়মন আর জামান আহমেদ ক্লান্ত হয়ে বাগানে পাতানো চেয়ারে বসে পড়ল। চাঁদনীও এসে জামান আহমেদের বুকে মাথা রেখে বসে পড়ল। জামান আহমেদ চাঁদনীর মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কাল হসপিটালে যা যা হয়েছে আয়মন আমাকে সবকিছু বলেছে। মাহিনের একদম উচিত হয়নি তোমার সাথে রুড বিহেভ করা। ছেলেটা খুবই দাম্ভিক। চাঁদনী জামান আহমেদের বুক থেকে মাথা উঠিয়ে অভিমানী সুরে বলল, আজ যদি নূর ভাইয়া আমার সাথে এমন করত তাহলে নিশ্চয়ই কিছু বলতে না। উল্টো নূর ভাইয়াকে সাপোর্ট করতে। তাহলে উনার বেলায় এমন করছো কেন? উনি হয়তো বুঝতে পারেনি এমন কিছু হবে। আব্বু, উনার চোখে আমি অনুশোচনা দেখেছি। প্লিজ তোমরা এই ব্যাপারটা ভুলে যাও। জামান আহমেদ চাঁদনীর গালে হাত রেখে বলল, প্রিন্সেস, সে তোমার নূর ভাইয়া না। সে সম্পূর্ণ আলাদা একজন মানুষ। নূর আর মাহিনের মধ্যে আকাশ পাতাল তফাত। মাহিন খুবই অহংকারী আর বদমেজাজি একটা ছেলে। প্রথম দিনই বুঝা হয়ে গেছে আমার। শুধু চেহারা এক হলে হয় না প্রিন্সেস, বাহ্যিক দিক এমনকি অভ্যন্তরীণ দিকটাও এক হতে হয়। চাঁদনী মুখটা গোমরা করে অন্যদিকে ঘুরিয়ে বলল, আমি জানি ওই মাহিনী আমার নূর। নূরের সব গুণই উনার মধ্যে আছে। উনার মনটাও ঠিক নূরের মতো সুন্দর। উনার সুন্দর মনটাকে উনি রাগ, জিদ আর অহংকারের আড়ালে লুকিয়ে রেখেছে। আমি তা প্রমাণ করেই ছাড়ব। জামান আহমেদ কিছু বলতে যাবে তার আগেই আয়মন জামান আহমেদকে ইশারা দিয়ে বুঝায় উনি যেন কিছু না বলে। আয়মন সবটা হ্যান্ডেল করে নিবে। জামান আহমেদ ও কিছু না বলে সামনে হাঁটা ধরে। আয়মন চাঁদনীর পাশে বসে চাঁদনীকে ওর দিকে ঘুরিয়ে নেয়। চাঁদনীকে উদ্দেশ্য করে বলে, চাঁদ, আমি কাল রাতে খুব বাড়াবাড়ি করে ফেলেছি মাহিনের সাথে। আসলে তোকে ওই অবস্থায় দেখে আমার মাথা ঠিক ছিল না।
তুই ঠিকই বলেছিস, নূরের সব গুণ মাহিনের মধ্যে আছে। আমি এই দুদিনে বেশ ভালোভাবে বুঝে গেছি। আমার মনে হচ্ছে মাহিনকে আমার সরি বলা উচিত। তোর কি মনে হয়? চাঁদনি একটা মলিন হাসি দিয়ে বলল, আমারও এটা মনে হয় তোর মাহিনকে সরি বলা উচিত। আইমন, তাহলে এক কাজ করি, আমি অফিসে যাওয়ার আগে মাহিনদের বাড়িতে গিয়ে মাহিনকে সরি বলে আসব। এমনকি মাহিনের মোমের সাথেও পরিচয় হয়ে আসব। তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে, মাহিন সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারব। চাঁদনি খুশি হয়ে আয়মনকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ ভাইয়া, তাহলে তো খুব ভালো হয়। আজ বিকেলে বড় খালামণিও চলে আসবে। আমিও দেখি খালামণির কাছ থেকে কিছু বের করতে পারি কিনা। অন্যদিকে ঘড়িতে অ্যালার্ম অনবরত বেজেই যাচ্ছে, কিন্তু মাহিনের উঠার সাথে নাম নেই। অ্যালার্মের প্রখর আওয়াজে মাহিন তার নাক মুখ কুঁচকে মাথার উপর বালিশ চেপে রেখেছে। তারপরও ওই আওয়াজটা মাহিনের কানকে ঝাঁঝরা করে দিচ্ছে। এক পর্যায়ে বিরক্ত হয়ে মাহিন ঘুম থেকে উঠে চোখ বন্ধ করে কপাল ঘষতে থাকে। সেলিনা চৌধুরী দরজা ঠেলে এক কাপ হট কফি নিয়ে মাহিনের রুমে ঢুকে পড়ে। উনি এবার মাহিনের মুখের সামনে কফির মগটা ধরে। মাহিন কপাল থেকে হাত নামিয়ে ধোয়া উঠা কফির মগটা দেখে খুশি হয়ে এক ঢোক গিলে ফেলে। মাহিন এবার সেলিনা চৌধুরীর দিকে মুখ করে বলে, মম, তুমি না বলতে ও অনেক কিছু বুঝে যাও। বিলিভ মি মম, আমার এখন ধোয়া উঠা এক কাপ হট কফির খুব দরকার ছিল। মাথাটা খুব ধরেছিল। নাও আম ফাইন। বলেই বিছানা থেকে উঠে টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। সেলিনা চৌধুরী ছেলের কথায় মুচকি হেসে বিছানা গুছাচ্ছিল। এমন সময় বিছানার পাশে লাল রঙের একটা কাপড় উনার চোখে পড়ে। উনি কাপড়টা হাতে নিয়ে বেককেলের মতো তাকিয়ে থাকে। উনি কাপড়টা ভালো করে উল্টে পাল্টে দেখে এটা একটা শার্ট। পুরো শার্টটাতে লিপস্টিকের দাগ। উনি হাঁ করে তাকিয়ে আছে শার্টের দিকে। এমন সময় মাহিন ও ওয়াশরুম থেকে চুল মুছতে মুছতে বেরিয়ে আসে। মাহিন তার মমের চোখ মুখের অবস্থা দেখে তাড়াতাড়ি শার্টটা হাত থেকে কেড়ে নিয়ে ওয়াশরুমে ফেলে দেয়। সেলিনা চৌধুরী মাহিনের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহিন নিচের দিকে তাকিয়ে সেলিনা চৌধুরীকে উদ্দেশ্য করে বলে, মম, এই শার্টটা কাল রাস্তায় পেয়েছিলাম। নিশ্চয়ই কোনো পাগল মহিলা বা পুরুষ রাস্তায় ফেলে গিয়েছিল। আমার না শার্টটা দেখে খুব মায়া হয়, তাই সাথে করে নিয়ে এসেছি। এই শার্টটা আমাদের ডগিকে পরাতে পারবে। শার্টের কালারটা খুব কিউট, রেড কালার। আমাদের ডগিটা ও রেড কালার। সেলিনা চৌধুরী একটা মুচকি হাসি দিয়ে রুম থেকে বের হয়ে কিচেনে চলে গেল। মাহিনের জন্য এখন ব্রেকফাস্ট তৈরি করতে হবে। উনি বুঝতে পেরেছে মাহিন বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে। তাই এখন তর্কে যাওয়া ঠিক হবে না। উল্টো মাহিনের হসপিটাল যেতে লেট হয়ে যাবে। ওইদিকে মাহিন হাফ ছেড়ে বাঁচল আর বুকে থু দিতে লাগল। কলিং বেলের আওয়াজে সেলিনা চৌধুরী কিচেন থেকে বের হয়ে দরজার দিকে যায়। দরজার খোলার সাথে সাথেই একটা অচেনা মুখ সেলিনা চৌধুরীকে দেখে এক গাল হেসে বলে, হায় আন্টি। আয়মন। সেলিনা চৌধুরীর বুঝতে বাকি রইল না, এই সেই আইমন যার জন্য মাহিন কাল রাতে কান্না করেছিল। সেলিনা চৌধুরী ও এক গাল হেসে আয়মনকে রুমে আসতে বলে। আয়মন ড্রয়িং রুমের সোফায় বসে পড়ল আর চারিদিকে চোখ বুলাতে লাগল। সেলিনা চৌধুরী ও আয়মনের পাশের সোফায় বসে পড়ল। আয়মন সেলিনা চৌধুরীকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, কিন্তু মাহিনের চেহারার সাথে কোনো মিল পাচ্ছে না। সেলিনা চৌধুরী এবার আয়মনকে উদ্দেশ্য করে বলল,
তাহলে তুমিই জায়মার ফুফাতো ভাই? আর অন্য দিক থেকে মাহিনের বেস্ট ফ্রেন্ড? আয়মন এক গাল হেসে বলল, জি আন্টি, আপনি ঠিক ধরেছেন। সেলিনা চৌধুরী, আমি কিন্তু এটাও জানি কাল রাতে তোমার আর মাহিনের মধ্যে কি কি হয়েছে। এক ভ্রু উঁচু করে আয়মন এবার অপরাধীর মতো নরম কণ্ঠে বলল, অ্যাকচুয়ালি আন্টি, আমার মাথা তখন ঠিক ছিল না। রাগের মাথায় মাহিনকে অনেক ছোট বড় কথা বলে ফেলেছি। আমি আমার ব্যবহারে খুবই লজ্জিত। কাল সারা রাত আমি ঘুমাতে পারিনি, তাই সকাল সকাল চলে এলাম মাহিনকে সরি বলতে। সেলিনা চৌধুরী, অনেক হয়েছে বেটা। এভাবে অপরাধীর মতো ফেস করে থাকতে হবে না। তোমার জায়গা থেকে তুমি যা করেছ তা একেবারে পারফেক্ট। তোমার জায়গায় মাহিন থাকলে ঠিক এই রকমই করত। মাহিন ও খুব লজ্জিত। আর তাছাড়া ফ্রেন্ডদের মাঝে অনেক ছোট বড় ঝগড়া লেগেই থাকে। ঝগড়া না হলে সম্পর্কের খুঁটি মজবুত হয় না। মাহিনকে তোমার সরি বলতে হবে না, উল্টো ওর গালে দুটো ট্রাস করে থাপ্পড় দিয়ে যাবা। বন্ধুত্বে সরি বা থ্যাংক ইউ শোভা পায় না। বন্ধুত্বে শোভা পায় শুধু মারামারি আর ঝগড়া। হালকা হেসে আয়মন খুব অবাক মাহিনের মোমের কথা শুনে। উনি নিতান্তই ভদ্র, বুদ্ধিমতী, যুক্তিবাদী আর মিশুক একজন মহিলা, যা আয়মনকে রীতিমতো মুগ্ধ করে দিচ্ছে। সেলিনা চৌধুরী আবার বলে উঠল, বাই দ্য ওয়ে, জায়মাকে যেদিন দেখতে গিয়েছিলাম ওই দিন তোমাকে দেখলাম না যে। আয়মন, অ্যাকচুয়ালি আন্টি, আমি ওই দিন বাসায় ছিলাম না। বিজনেসের কাজে ঢাকায় যেতে হয়েছে। ওইদিকে মাহিন শার্টের হাতা ফোল্ড করতে করতে সিঁড়ি বেয়ে নিচে নামছে। আয়মনকে এখনো খেয়াল করেনি সে। হঠাৎ সামনের দিকে চোখ রাখতেই মাহিন থ হয়ে গেল। মাহিন একদম আশা করেনি আয়মন নিজে তার বাড়িতে চলে আসবে। মাহিন ভেবেছিল আজ বিকেলে হসপিটালের কাজ শেষ করে আয়মনের অফিসে গিয়ে ওর রাগ ভাঙ্গাবে। কিন্তু এত পুরো উল্টো হয়ে গেল। খুশিতে মাহিনের চোখ জ্বলজ্বল করে উঠল। আয়মন কিছু বলার আগেই মাহিন আয়মনের উপর ঝাঁপিয়ে পড়ল। দুজন দুজনকে জড়িয়ে ধরে রেখেছে। ওদের দেখে মনে হচ্ছে অনেক বছরের গাঢ় ফ্রেন্ডশিপ ওদের। খুশিতে সেলিনা চৌধুরীর চোখে পানি চলে এলো। মাহিন এবার আয়মনকে ছেড়ে বলল, সরি ইয়ার। কাল আমি অনেক বড় ভুল করে ফেলেছি। মিস চাঁদনীকে এত বড় শাস্তি দেওয়া আমার একদম উচিত হয়নি। প্লিজ আমাকে মাফ করে দে। কান্নাজড়িত কণ্ঠে আয়মন মাহিনের পেটে একটা ঘুষি মেরে বলল, ফ্রেন্ডদের মধ্যে সরি অর থ্যাংক ইউ এলাউড না। যা হয়েছে ভালো হয়েছে। না হয় বুঝতামই না আমাদের মধ্যে এত গাঢ় সম্পর্ক। আমাদের বন্ডিংটা স্ট্রং করার জন্য কালকের ভুলটা খুব জরুরি ছিল। মাহিন পেটে হাত দিয়ে বলবো, এই ছিল তোর মনে? আমার বাড়িতে এসে আমাকে অ্যাটাক করার? আয়মন এবার হুহা করে হেসে বলল, কেউ একজন বলেছে ফ্রেন্ডদের মধ্যে সরি থ্যাংক ইউ এলাউড না, অনলি এলাউড মারামারি। সেলিনা চৌধুরী এবার মুচকি হেসে বলল, ঠিক বলেছ আয়মন বেটা। নেক্সট টাইম মাহিন আর কোনো ভুল করলে এভাবেই ওকে মেরে ভুলটা শুধরিয়ে দেবে। কিন্তু ভুল বুঝে দূরে সরিয়ে দিও না, এতে সম্পর্কে দূরত্ব বাড়ে। আচ্ছা, অনেক হয়েছ, এবার চলো দুজন ব্রেকফাস্ট করে নাও। নিশ্চয়ই দুজনেরই খুব তাড়া আছে। আয়মন সেলিনা চৌধুরীর দিকে তাকিয়ে বলল, আন্টি, আমি মায়ে ব্রেকফাস্ট করে এসেছি। তাও আবার আমার বোনের হাতের ইয়াম্মি আলু পরোটা। বলেই জিভ চাটতে লাগল। মাহিন এবার আয়মনকে উদ্দেশ্য করে বলল, নিশ্চয়ই মিস চাঁদনী বানিয়েছে? আয়মন মাথা নাড়াল।
যার অর্থ মাহিন ঠিক বলেছে। মাহিন এবার শয়তানি হাসি দিয়ে মনে মনে বলতে লাগল, তাহলে তো মিস চাঁদনির হাতের আলু পরোটা খেয়ে টেস্ট করতে হবে। আজই একটা প্ল্যান করে মিস চাঁদনিকে খাদে ফেলতে হবে যেন কালকে সকালে আমি ওই ইয়াম্মি আলু পরোটা দিয়ে ব্রেকফাস্ট করতে পারি। মাহিন আরও কিছু বলতে যাবে তার আগেই সেলিনা চৌধুরী আয়মনকে উদ্দেশ্য করে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, আন্টির হাতের কফিটা না হয় খেয়ে যাও। হালকা হেসে আয়মন ও লক্ষ্মী ছেলের মতো ব্রেকফাস্ট টেবিলে বসে পড়ল। ব্রেকফাস্ট সেরে মাহিন তার মোমের কপালে চুমো খেয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। আয়মন ও সেলিনা চৌধুরীর থেকে বিদায় নিয়ে বের হয়ে পড়ল। মাহিন আয়মনকে উদ্দেশ্য করে বলল, আজ বিকেলে ক্যাফেটেরিয়ায় চলে আসিস। নাদিম আর জারাফ আসবে, ওদের সাথে তোর পরিচয় করিয়ে দিব। আয়মন মুচকি হেসে গাড়িতে উঠে পড়ল, যার অর্থ সে রাজি। দুজনেই দুজনের গাড়িতে উঠে পড়ল। গাড়ি স্টার্ট দিয়ে দুজনে দুই রাস্তায় মোড় নিল। অন্যদিকে ঘড়িতে 8:10। চাঁদনি হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বের হল, সাথে কায়রাও। 9টার মাঝেই হসপিটালে উপস্থিত থাকতে হবে তাদের। কালকের মতো ভুল কাজটা সে আজ আর করতে চায় না। যেই না গাড়িতে উঠতে যাবে হুট করে কোথা থেকে কে এসে চাঁদনির হাত ধরে ফেলে। চাঁদনি পিছনে তাকিয়ে একটা ক্লোজ আপ স্মাইল দিল আর চিৎকার দিয়ে বলে উঠল, আরে লালু পাগলি, তুমি এতদিন কই ছিলা? লায়লা চাঁদনির নাক টেনে বলল, একটা কাজে গিয়েছিলাম বেবি, কাল রাতে আসলাম কাজ থেকে। এই চাঁদ বেবি, শুন না, তোর ওই চকলেট বোর্ডটা কই? লাজুক হাসি দিয়ে লায়লার কথা শুনে চাঁদনি মুখটা কালো করে ফেলল। লায়লা আবার বলে উঠল, দেখ চাঁদ বেবি, আজ আমি কত সুন্দর করে সেজেছি। কাল রাতে তোর বোর্ডটা আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে, তাই আজ সকাল সকাল চলে আসলাম তোর চকলেট বরটাকে দেখতে। আজ আর ফাঁকি দিতে পারবে না। উইমা কি হ্যান্ডসাম রে তোর বর, পুরো মাখন। চাঁদনি লায়লার কথায় কিছুটা অবাক হল। চাঁদনি এবার লায়লাকে ভ্রু কুঁচকে বলল, কাল রাতে আমার বরকে কই দেখলা? লায়লা, কই, আবার তোদের বাড়ির সামনে গাড়িতে দেখেছি, সাথে একটা ছেলেও ছিল। চাঁদনি, তুমি সিওর এটা আমার বরই ছিল? লায়লা, এই শুন, আমার জেন্ডারে সমস্যা থাকতে পারে কিন্তু চোখে কোনো সমস্যা নেই। কাল রাতেই আমি তোর বরকে দেখেছি, নিশ্চয়ই তোর সাথে দেখা করে বাড়িতে যাচ্ছিল। লায়লার কথা শুনে চাঁদনি চুপ হয়ে গেল। ওইদিকে কায়রা চাঁদনিকে ধরে রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। লায়লা এবার কায়রার দিকে তাকিয়ে বলল, এই ফুলটুসিটা কে রে? কায়রার উপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে আবার বলতে লাগল, এই তুই তো খুব হটি, অনেক স্লিম তুই, তবে আমার চেয়ে বেশি না। আমাকে দেখলে তো ছেলেরা চোখের পলক ফেলতেই ভুলে যায়। আচ্ছা, তুই ঠোঁটে কোনো লিপস্টিক ইউজ করিস? তোর ঠোঁটের লিপস্টিকটা আমাকে দিবি? আমার খুব পছন্দ হয়েছে তোর লিপস্টিকটা। এই লিপস্টিকটা পরে আমি চাঁদের বরকে আমার কাছে টেনে নিব। কিছুটা লজ্জা পেয়ে চাঁদনি এবার কায়রার এক হাত ধরে লায়লাকে উদ্দেশ্য করে বলল, ওর নাম কায়রা, আমার ছোট বোন। তোমারও ছোট বোন হবে। চাঁদনি আবার কান্না জড়িত কণ্ঠে বলে উঠল, লালু পাগলি, আমার বর আর এই পৃথিবীতে নেই। তুমি হাজার সাজলে সে তোমাকে দেখতে আসবে না। কায়রা কোনো কথা না বলে সোজা গাড়িতে উঠে পড়ল। চাঁদনি ও লায়লাকে বিদায় জানিয়ে গাড়িতে উঠে পড়ল। ওইদিকে লায়লা মাথা চুলকাতে চুলকাতে বলল, তবে কাল রাতে আমি কাকে দেখলাম? ওই ছেলেটা তো চাঁদ বেবির বরই ছিল। গাড়ি চলছে তার আপন গতিতে। ওইদিকে চাঁদনির মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
লায়লার কথাগুলো বারবার চাঁদনির কানে বাজছে। লায়লার কথা অনুযায়ী কাল সে নূরকে দেখেছে, কিন্তু নূর তো এই পৃথিবীতে আর নেই। তাহলে কি লায়লা মাহিনের কথা বলছে? ছি ছি, এসব আমি কি ভাবছি? উনি আমাদের বাড়িতে আসতে যাবে কেন? নিশ্চয়ই লালু পাগলি ভুল দেখেছে। কায়রা এবার চাঁদনির এক হাত চেপে ধরে বলতে লাগল, আপু, ওই মহিলাটি কে ছিল? পুরুষদের মতো দেখতে, কিন্তু সাজ আর কণ্ঠস্বর দেখে মনে হলো মেয়ে। চাঁদনি, ওর নাম লায়লা। সবাই ওকে লালু পাগলি বলে ডাকে। উনি একটু পাগল টাইপের, তবে মনটা বেশ ভালো। উনাকে ভয় পাওয়ার কিছু নেই। ছেলেদের দেখলে উনি একটু ওয়েজিত হয়ে যায়, আর এটাই উনার প্রবলেম। কায়রার কাঁপাকাঁপি তবুও কমছে না। সে লায়লাকে দেখে প্রচণ্ড ভয় পেয়েছে। চাঁদনি কায়রার অবস্থা দেখে কায়রার হাতে হাত রেখে বলল, কায়রা, তুমি লালু পাগলিকে যতটা ভয় পাচ্ছ উনি কিন্তু ততটাও ভয়ঙ্কর না। উনি খুবই সাধাসিধা একজন মানুষ। অতীতের ভয়ঙ্কর কিছু ঘটনার জন্য উনার আজ এই অবস্থা। উনি কিন্তু জন্মগতভাবে এই রকম না। পরিস্থিতি উনাকে বাধ্য করেছে এই রাস্তা বেছে নিতে। প্রিয়জন হারানোর আঘাত উনাকে উন্মাদ করে দিয়েছে। উনি এখন মানসিক ভারসাম্যহীন একজন মানুষ। ভালোবাসার কাঙ্গাল উনি। তুমি যদি ভালোবাসা দিয়ে উনার সাথে কথা বলো তাহলে উনি তোমাকে তার সবটা উজাড় করে দিবে। তোমার সাথে ভালো ব্যবহার করবে। কায়রার ভয় এখন কিছুটা কমেছে। চাঁদনির কথায় সে ভরসা পেয়েছে। কায়রা ও চাঁদনির হাতে হাত রেখে বলল, আপু, তাহলে এবার থেকে ওকে দেখলে আমি ভয় পাব না। উল্টো ওকে জড়িয়ে ধরে ওর সাথে ভাব করে নিব। হালকা হেসে চাঁদনি কায়রার নাক টেনে বলল, দ্যাটস লাইক অ্যা গুড গার্ল। কায়রা আবার চাঁদনিকে বলল, আচ্ছা আপু, লালু পাগলির কি কোনো ভয়ঙ্কর অতীত ছিল? বলো না প্লিজ উনার অতীতটা। চাঁদনি হালকা হেসে বলল, যখন তুমি লালু পাগলির সাথে ভাব করে নিবে সে এমনিতেই ওর সব অতীত তোমাকে গড়গড় করে বলে দিবে। চাঁদনির কথায় কায়রা এক গাল হেসে সামনে তাকাল। কিছুক্ষণ পর গাড়ি এসে থামল হসপিটালের সামনে। চাঁদনি আর কায়রা তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে পড়ল। চাঁদনি গাড়ি থেকে নেমেই আশেপাশে তাকাতে লাগল। কিছুক্ষণ এদিক সেদিকে তাকিয়ে চাঁদনি দাঁত কেলিয়ে হাসি দিয়ে মনে মনে বলতে লাগল, বাহ চাঁদ, আজ তো তুই সুপার ফাস্ট হয়ে গেছিস। মাহিনের গাড়ি তো কোথাও দেখা যাচ্ছে না, তার মানে উনি এখনো আসেনি। আজ আমি উনার আগেই চলে এসেছি। আজ উনি আমাকে শাস্তি দেওয়ার কোনো রিজনই খুঁজে পাবে না। কায়রাকে চাঁদনি তার পাশে দেখতে না পেয়ে যেই না পিছনে ঘুরতে যাবে অমনি খেলো এক জোরচে ধাক্কা। চাঁদনি তাল সামলাতে না পেরে ঠাস করে নিচে পড়ে গেল। নিচে পড়েই সে কোমরে হাত দিয়ে চেঁচিয়ে বলতে লাগল, মা গো মা! কোনো উগান্ডার গন্ডার রে, আমার কোমরের 12টা বাজিয়ে দিয়েছিস। গন্ডারের মতো মোটা চামড়া নিয়ে ঘুরিস। নিশ্চয়ই আফ্রিকার জঙ্গল থেকে পালিয়ে এসেছিস। তুই শুধু গন্ডার না, তুই একটা কানা গন্ডার। দিন দুপুরে ও চোখে দেখিস না। আমার নরম, নাজুক আর কোমল কোমরটা ভেঙ্গে গুড়িয়ে দিল গো। এখন কোমরের হাড্ডি জোড়া লাগাতে হলে আমার আব্বুর বাপ দাদার সব সম্পত্তি বিক্রি করতে হবে। আমরা এবার পথের ভিখারি হয়ে যাব গো। ঠোঁট উল্টিয়ে কায়রা দৌড়ে এসে চাঁদনিকে ধরে ফেলল। চাঁদনি যেই না কোমরে ধরে উপরের দিকে তাকালো, চাঁদনির মুখে খই ফুটা অলরেডি বন্ধ হয়ে গেল। কালো চশমার উপর দিয়ে ও মাহিনের লাল হওয়া চোখগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। মাহিন এবার চশমা খুলে চাঁদনির দিকে তাকিয়ে বলল, এই যে চুপ, একদম চুপ। ড্রামা করা বন্ধ করুন। আর আপনি আমাকে কি বলেছেন? আমি উগান্ডার গন্ডার?
শুধু গন্ডার বললে ও না হয় মেনে নিতাম, কিন্তু আপনি তো আমাকে একটা নিকৃষ্ট কানা গন্ডারের সাথে তুলনা করেছেন। আমি আফ্রিকার জঙ্গল থেকে পালিয়ে এসেছি না? আপনার কোমর ভেঙে ফেলেছি? ন্যাকা কান্না বন্ধ করুন। হালকা একটু ধাক্কাতে যে কারো কোমর ভাঙ্গে না সেটা আমার ভালো করে জানা আছে। আপনি নিজেই একটা কানি। সেই প্রথম দিন থেকেই আমার পিছে লেগে আছেন। আমাকে দেখলেই খালি আপনার ধাক্কা খেতে মন চায়। কেন দুনিয়াতে কি আর কোনো ছেলে পান না? শুধু আমার সাথেই ধাক্কা খেতে হবে? এই শুনুন, তাড়াতাড়ি উঠে পড়ুন, ঢং না করে। যত সব ওভার অ্যাক্টিংয়ের দোকান। কায়রা চাঁদনিকে সেই কখন থেকেই উঠানোর চেষ্টা করছে। চাঁদনি ইচ্ছে করেই উঠছে না। সে চায় মাহিন যেন তাকে টেনে উঠায়। মাহিন এবার বিরক্তি নিয়ে চাঁদনির দিকে এক হাত বাড়িয়ে দেয়। চাঁদনি ও লক্ষ্মী মেয়ের মতো মাহিনের হাতে হাত রেখে উঠে পড়ে। চাঁদনি মাহিনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার সমস্ত শরীর জুড়ে শিহরণ বয়ে যাচ্ছে। চাঁদনি এখনো মাহিনের হাত ধরে আছে। হাতটা ছাড়তে ইচ্ছে করছে না তার। জং ধরে যাওয়া ভোঁতা অনুভূতিগুলো মাহিনের হাতের ছোঁয়ায় আবার নিজেদের স্বচ্ছ করে তুলছে। মাহিন এবার এক ঝটকায় চাঁদনির হাতটা সরিয়ে বিরক্তি নিয়ে বলতে লাগল, সকাল সকাল মোডটাই অফ করে দিল। মনটা আজ খুব ফুরফুরা ছিল, তো আমার ফুরফুরা মনের 12টা বাজিয়ে। আবার নতুন কোনো শাস্তির জন্য প্রস্তুত থাকুন মিস চাঁদনি। আর শুনুন, রোগীদের সিরিয়াল কনফার্ম করে আমার চেম্বারে চলে আসবেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। বলেই সামনে হাঁটা ধরল। তারপর আবার কি মনে করে মাহিন পিছনে ফিরে চাঁদনির দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিয়ে বলল, বাই দ্য ওয়ে, আমি কিন্তু ভাঙ্গা কোমর জোড়া লাগাতে পারি। এ বিষয়ে আমি খুবই এক্সপার্ট। এটা খুব সহজ কাজ। বেশি খরচও লাগবে না। শুধু একটা হাতুড়ি হলেই হবে। হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে ভাঙ্গা হাড্ডিটা সোজা করে সেট করে দিলেই হবে। এতে আপনার কষ্টও কম হবে, অন্যদিকে আপনার আব্বুর বাপ দাদার সম্পত্তিও বেঁচে যাবে। অবশ্য আপনি চাইলে আমি ফ্রিতে আপনাকে কোমর ভাঙ্গার থেরাপিটা দিতে পারি। হাতুড়ি কেনার টাকাটা না হয় আমিই দিলাম। ভেবে দেখতে পারেন। আশা করি আইডিয়াটা আপনার ভালো লাগবে। চাঁদনি মাহিনের কথা শুনে কয়েকটা শুকনো ঢোক গিলল। মাহিন চাঁদনির অবস্থা দেখে হাসতে হাসতে সামনে হাঁটা ধরল। আর কায়রা তো ভয়ে অলরেডি কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। কায়রা এবার চাঁদনির দিকে তাকিয়ে বলল, আপু স্যার কিন্তু ভুল কিছু বলেনি। স্যারের আইডিয়াটা আমার দারুণ লেগেছে। স্যারের আইডিয়াটা শুনলে আমাদের আর রাস্তায় নামতে হবে না। চাঁদনি এবার কায়রার দিকে চোখ লাল করে তাকাল। কায়রা ভয়ে চুপসে গেল। চাঁদনি রেগে মেগে সিঁড়ি বেয়ে হাঁটা ধরল। কায়রা এতক্ষণ অনেক কষ্টে হাসি চেপে রেখেছে। চাঁদনি যাওয়ার সাথে সাথে সে হুহা করে হেসে দিল। মাহিন তার চেম্বারে গিয়ে হাসতে হাসতে চেয়ারে বসে পড়ল। আর বলতে লাগল, মিস চাঁদনি আপনি পারেন ও বটে। কি সুন্দর কানা গন্ডারের সাথে আমার তুলনা করে দিলেন। আপনার থেকে প্রথম জানলাম মানুষের কোমর ও নাকি নাজুক হয়। ওহ গড, আরও কত কি জানতে হবে। মিস চাঁদনি আপনি খুব মজার একজন মানুষ। তবে খুব বোকাও। আমি যে ইচ্ছা করে আপনার সাথে ধাকবাটা খেয়েছি সেটা আপনি বুঝতেই পারলেন না। শাস্তির বাহানা দিয়ে আপনার হাতের আলু পরোটা খাওয়ার এটাই আমার একমায় মুখ্যম চাল ছিল। যাক বাবা, না বুঝলেই ভালো। বুঝলে তো আমাকে আরও নিকৃষ্ট জীব জন্তুর সাথে তুলনা করে দিত। আল্লাহ হাতে ধরে আমাকে বাঁচিয়ে দিল। ওইদিকে চাঁদনি তার কেবিনে ঢুকে রাগে বোম হয়ে আছে। যখন তখন ব্লাস্ট হতে পারে। তার মাহিনের থেকে ও বেশি রাগ হয়েছে কায়রার উপর। কায়রা কিভাবে বলতে পারল তার মাহিনের আইডিয়াটা শোনা উচিত।
হালকা একটু ব্যথা পেয়েছে বলে কি এমন নির্মম ট্রিটমেন্টের কথা মাহিন তাকে বলতে পারে? কি আজব ব্যথা পেলে ও কি উহাহ করা যাবে না? চাঁদনি এবার রাগে ফুঁসতে ফুঁসতে বলতে থাকে, মাহিন, কাল আমার শরীর ভালো ছিল না বলে আপনার শাস্তির বিরুদ্ধে কিছু বলতে পারিনি, কিন্তু আজ আর ছাড়ব না। নূরের মতো হয়েছেন তো কি হয়েছে? নূরকে আমি যেমন ভয় পেতাম না তেমনি আপনাকেও পাব না। চাঁদকে তুমি এখনো চিনতে পারনি বাছা। চাঁদ যে গভীর জলের মাছ সেটা তোমাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিব। চাঁদনি বুক ফুলিয়ে খুব সাহস নিয়ে চেম্বার থেকে বের হয়ে আবার নিজের চেম্বারে ফিরে আসে। ভয় কাঁপছে সে আর মনে মনে বলছে, মাগো মা, ওই মাহিন না যদি আমাকে সত্যি সত্যি হাতুড়ি থেরাপি দেয়? না না বাবা, আমি আজ আর উনার কেবিনেই যাব না। আমার নাজুক কোমর এত নিষ্ঠুর অত্যাচার সহ্য করতে পারবে না। আমি বরং রোগী দেখা শুরু করে দেই। যে বলা সেই কাজ। চাঁদনি রিসিপশনে কল দিয়ে রোগীদের সিরিয়াল দিয়ে দিতে বলে। কিছুক্ষণ পর রোগীরা ও সিরিয়ালে দাঁড়িয়ে পড়ল। চাঁদনি এক এক করে রোগী দেখা শুরু করল। মাহিন ও রোগী দেখায় ব্যস্ত হয়ে পড়ে। চাঁদনির দেখা করার কথা তার মাথা থেকে বের হয়ে গেছে। মাহিনের চোখ হঠাৎ চেম্বারের দরজার কাছে পড়ে। সে তাকিয়ে দেখে কায়রা দাঁড়িয়ে একজন রোগীর সাথে কথা বলছে। কায়রাকে দেখে মাহিনের চাঁদনির কথা মনে পড়ে যায়। মাহিন কায়রাকে ডাক দিয়ে ভিতরে আসতে বলে। কায়রা ও বাধ্য মেয়ের মতো মাহিনের চেম্বারে ঢুকে পড়ে। মাহিন চেয়ারে হেলান দিয়ে হাতে কলম ঘুরাতে ঘুরাতে কায়রাকে উদ্দেশ্য করে বলে, তো মিস কায়রা, আপনার ওই ড্রামাবাজ চাঁদনি আপু কই? উনাকে তো আমি আমার পেলাম, বাট এখনো পর্যন্ত উনার ছাড় নাগাল ও পেলাম না। কায়রা হাত দুটো সামনে রেখে কাচু মাচু হয়ে বলতে লাগল, স্যার, আপু তো রোগী দেখছে, তাই হয়তো ভুলে গেছে। আসলে আপু এমনি কাজে ব্যস্ত হয়ে পড়লে কোনো দিকে খেয়াল থাকে না। মাঝে মাঝে তো খাবার খেতে ও ভুলে যায়। মাহিন এবার কিছুটা রেগে কায়রাকে উদ্দেশ্য করে বলল, কাজ পড়ে আগে আমার কথা উনাকে শুনতে হবে। ঈদ সার্জেন্ট, উনাকে গিয়ে বলবেন যত তাড়াতাড়ি সম্ভব আমার চেম্বারে এসে দেখা করে যেতে। কায়রা এবার কিছুটা হেসে হেলেদুলে বলতে লাগল, স্যার, আমার মনে হয় আপু ওই হাতুড়ি থেরাপির ভয়ে আপনার সাথে দেখা করতে আসেনি। আপু এসবে খুব ভয় পায়। মাহিন তার হাসি চেপে কায়রাকে বলল, আমি এত কিছু জানি না। আপনি এখন মিস চাঁদনির চেম্বারে গিয়ে উনাকে তাড়াতাড়ি আমার চেম্বারে পাঠিয়ে দিবেন। কায়রা হাসতে হাসতে চেম্বার থেকে বের হয়ে চাঁদনির চেম্বারে ঢুকে পড়ল। চাঁদনি গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে রোগীর হার্ট চেক করছে। কায়রা এবার তার হাসিটাকে সাইডে রেখে শান্ত সুরে চাঁদনিকে বলল, আপু, মাহিন স্যার তোমাকে ইমার্জেন্সি কল করেছে, এখনই যেতে হবে, না হয় উনি নিজেই হাতুড়ি নিয়ে তোমার চেম্বারে হাজির হবে। কায়রার কথা শুনে চাঁদনি দাঁড়িয়ে পড়ল। গলার স্টেথোস্কোপ অলরেডি নিচে পড়ে অক্কা পেয়েছে। চাঁদনি ভয় কাঁপছে আর মনে মনে বলছে, বাবা রে বাবা, ওই নমরুদের সাথে বিশ্বাস নেই যদি সত্যি সত্যি হাতুড়ি নিয়ে আমার চেম্বারে চলে আসে, তাহলে তো রোগীদের সামনে আমার প্রেস্টিজ মাটিতে গড়াগড়ি খাবে। না বাবা, এর চেয়ে ভালো আমি নিজেই ওই নমরুদের ডেরায় গিয়ে হাজির হয়ে যাই। আমি না বাঁচলে ও অন্তত আমার প্রেস্টিজটা তো বাঁচবে। চাঁদনি নখ কামড়াতে কামড়াতে চেম্বার থেকে বেরিয়ে পড়ে। মনে মনে আল্লাহকে ডাকতে ডাকতে আসমান থেকে নামিয়ে ফেলছে। চাঁদনি এক পা দু পা করে মাহিনের চেম্বারের সামনে গিয়ে ভূত দেখার মতো ভয় পেয়ে চোখগুলো রসগোল্লার মতো বড় করে ফেলল। কারণ মাহিন চেয়ারে বসে হাতে হাতুড়ি নিয়ে দুলছে। চাঁদনি ভিতরে যাওয়ার সাহস পাচ্ছে না। মাহিন হাতুড়ির দিকে তাকিয়ে চাঁদনিকে উদ্দেশ্য করে কর্কশ কণ্ঠে বলে উঠল, ভিতরে চলে আসুন। বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নখ কামড়ালে চলবে না। দিস ইজ দ্য টাইম অফ হ্যামার ট্রিটমেন্ট। চাঁদনি ওইদিকে সমানে কাঁপছে আর মনে মনে বলছে,
এই নমরুদটা আমাকে কিভাবে দেখল? আমি তো দরজার বাহিরে আছি, এত সহজে তো আমাকে দেখার কথা না। মাহিন এবার বসা থেকে দাঁড়িয়ে জোরে চিৎকার দিয়ে বলে উঠল, কি হলো, কথা কানে যায় না নাকি? কানে ওর সমস্যা আছে? চাঁদনি এবার নখ কামড়ানো ভুলে গিয়ে তুফানের বেগে মাহিনের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। চাঁদনির ভয়ার্ত মুখটা দেখে মাহিনের চোখগুলো শীতল হয়ে গেল। চইয়ে কাঠ ফাটা রোদে যখন হঠাৎ করে দমকা হাওয়া এসে শরীরটাকে শীতল করে দিয়ে যায়, ঠিক তেমনি চাঁদনির ওই ভয়ার্ত মুখটা মাহিনের রাগী চোখ দুটোকে শীতল করে দিয়েছে। মাহিন এবার চাঁদনির থেকে চোখ ফিরিয়ে বলতে লাগল, বেডে শুয়ে পড়ুন। আমার হাতে বেশি সময় নেই। হাতুড়ি ট্রিটমেন্টটা সেরেই আমাকে কনফারেন্স রুমে যেতে হবে। চাঁদনি এবার ভ্যা ভ্যা করে কেঁদেই দিল। ছোট বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে কাঁদছে সে। চাঁদনির কান্না দেখে মাহিন ফিক করে হেসে দিল। চাঁদনি এবার কান্না থামিয়ে মাহিনের হাসি দেখতে ব্যস্ত হয়ে পড়ল। অনেক দিন পর চাঁদনি নূরের সেই অমায়িক হাসিটা দেখছে। এই হাসিটা দেখার জন্যই চাঁদনি ইচ্ছে করে নূরকে ভয় পাওয়ার ভান করত। চাঁদনির ভয়ার্ত মুখটা দেখলেই নূর ফিক করে হেসে দিত। তখন নূরের হাসি দেখে চাঁদনি বলতো, জনাব, আপনি কি জানেন? আপনার মুখের এই অমায়িক হাসিটা দেখার জন্য আমি ছোট একটা পিঁপড়াকে দেখে ও বাঘ দেখার মতো ভয়ে চুপসে যেতে পারি। মাহিন এবার হাসি থামিয়ে বলল, দেখুন, কান্না করে লাভ নেই। আমার কারণে যেহেতু আপনার কোমর ভেঙেছে, তাই আমাকেই কোমর জোড়া লাগানোর ব্যবস্থা করতে হবে। কোমর ভাঙ্গার দায়ভার আমি আমার কাঁধে নিলাম। চাঁদনি এবার মাহিনের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, ওই সময় আমি মিথ্যে বলেছি। আমার কোমর ভাঙ্গেনি স্যার। সামান্য একটু ব্যথা পেয়েছিলাম, তাই সহ্য করতে না পেরে কেঁদে দিয়েছিলাম। মাহিন চোখ লাল করে চাঁদনিকে বলল, আমাকে মিথ্যা বলার শাস্তি আপনাকে পেতেই হবে মিস চাঁদনি। চাঁদনি মাথা নিচু করে বলল, আপনি যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। আমাকে প্রতিদিন সকালে আপনার হাতের আলুর পরোটা খাওয়াতে হবে। আর এটাই হলো আপনার শাস্তি। মাহিনের এমন কথায় চাঁদনি অবাকের চরম শীর্ষে পৌঁছে গেল। তার মুখটা আপনা আপনি হা হয়ে গেছে। মাহিন চাঁদনির দিকে তাকিয়ে এক ভ্রু উঁচু করে বলল, কি মিস চাঁদনি, আপনি রাজি তো? চাঁদনি মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক সম্মতি জানিয়ে সোজা চেম্বার থেকে বের হয়ে গেল। চাঁদনি চেম্বার থেকে বের হওয়ার সাথে সাথেই মাহিন মিনমিন করে বলে উঠল, মিস চাঁদনি, আপনি কি জানেন? আপনার ওই ভয়ার্ত মুখটা আমার মনকে কতটা প্রশান্তি দিয়েছে। আপনার ঠোঁটের ওই কালো তিলটা আমার মনে বসন্তের ছোঁয়া দিয়ে গেছে। আপনি আমার থেকে 1 কিলোমিটার দূরে থাকলে ও বুকের ওই অসহ্য ধুকপুকুনিটা আমাকে আপনার কাছে আসার আমন্ত্রণ জানিয়ে দেয়। আমার এই বেখেয়ালি মন আপনার থেকে কি চায় তা আমার আজও অজানা। চাঁদনি তার চেম্বারে গিয়ে হাঁফাতে থাকে। এক ছুটে দৌড়ে এসেছে সে মাহিনের চেম্বার থেকে। তার এখনো বিশ্বাস হচ্ছে না মাহিন তাকে এরকম একটা শাস্তির কথা বলবে। এটা কি আদৌ শাস্তি নাকি বুঝে শুনে করা কোনো পরিকল্পিত প্ল্যান? চাঁদনির মাথায় কিছু ঢুকছে না। উনার কথা শুনে মনে হয়েছে উনার আলু পরোটা খুব পছন্দ। আমার নূরেরও তো আলু পরোটা খুব পছন্দ ছিল। রোজ সকালে আমি নিজের হাতে ওকে আলু পরোটা বানিয়ে দিতাম। চাঁদনি মাথায় হাত দিয়ে ঠাস করে চেয়ারে বসে পড়ল। ওয়াটার ফিল্টার থেকে 1 গ্লাস পানি ঢকঢক করে গিলে নিল। চাঁদনির অবস্থা দেখে কায়রা কিছুটা ঘাবড়ে যায়। কায়রা চাঁদনিকে ঝাঁকিয়ে বলে, আপু, তুমি ঠিক আছো তো? চাঁদনি কায়রার দিকে তাকিয়ে নিজেকে কিছুটা শান্ত করে মাথা নাড়িয়ে বুঝায় সে ঠিক আছে। ওইদিকে মাহিন কনফারেন্স রুমে চলে যায়। অনেক বড় বড় ডক্টররা উপস্থিত আছে ওই রুমে।
অনেক বড় একটা অপারেশন নিয়ে তাদের মধ্যে বোঝাপড়া আছে। এই রুমে শুধু মেডিসিন ডক্টররাই এলাউড। চাঁদনি এখনো মেডিসিন ডক্টর হতে পারেনি। সেই সামান্য একজন হার্ট সার্জন, তাই সে কনফারেন্স রুমে এলাউড না। চাঁদনি আপাতত মাহিনকে নিয়ে কিছু ভাবতে চাইছে না, তাই সে রোগী দেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। কিছুক্ষণ পর চাঁদনির ফোনে লাবিবার কল আসে। কল আসার সাথে সাথেই চাঁদনি কলটা রিসিভ করে নেয়। কল রিসিভ করার সাথে সাথেই ওই পাশ থেকে লাবিবা আহ্লাদি সুরে বলে উঠে, আমার কিউটু কিউটু, গলুমলু, সুইটু সুইটু চাঁদ বেবিটা কি আমার কথা শুনছে? চাঁদনি কিছুটা রাগী কণ্ঠে বলে উঠল, শুন লাবু, মধুর অনেক দাম। এত মধু মেখে কথা বলতে হবে না, আঙ্কেল ফকির হয়ে যাবে। সো মটেলিং খেমা দিয়ে বলে ফেল, কি বলতে চাস? তারা আছে আমার। লাবিবা মুখটা বাঁকা করে বলল, কি আজব, একটু মিষ্টি করে কথা বললে ও নাকি মধু মেখে কথা বলি? যা, আর কথাই বলবো না। মিষ্টি কথার দাম নাই। চাঁদনি, তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলার সময় নেই আমার। চেম্বারে অলরেডি রোগীদের লাইন পড়ে গেছে। একটু পান থেকে চুন খসলেই ওই খাতারনাক মাহিন না আমাকে 12টার খবর লাইভে দেখিয়ে দিবে। লাবিবা কিছুটা কৌতূহল নিয়ে চাঁদনিকে বলল, এই মাহিন্নাটা আবার কে? চাঁদনি জিহ্বায় কামড় দিয়ে মনে মনে বলতে লাগল, উফ অফ চাঁদ, আস্তে কথা বল। দেয়ালের ও কান আছে। যদি এই মাহিন্না একটু ও টের পায় আমি তার নাম নিয়ে ব্যঙ্গ করছি, তাহলে সত্যি সত্যি আমাকে এখন হাতুড়ি থেরাপি দিবে। লাবিবা চাঁদনির কোনো রেসপন্স না পেয়ে আবার বলে উঠল, ওই চাঁদ, তুই কি শুনছিস আমার কথা? নাকি আবার কারো ভাবনায় ডুব দিলই? চাঁদনি তার ভাবনা থেকে বের হয়ে লাবিবাকে বলে উঠল, আরে ও, তুই বুঝবি না। আমি মাঝে মধ্যে আবোল তাবোল প্রলাপ বকি। আচ্ছা শুন, জায়মাকে বলিস বিকেল 5টার মধ্যে ক্যাফেটেরিয়ার সামনে যে ফুচকা স্টলটা আছে ওইখানে চলে আসতে। চাইলে তুই ও আসতে পারিস। আমি মাইন্ড করব না। আমি হসপিটাল থেকে সোজা ওইখানে চলে যাব। হাসি চেপে লাবিবা দাঁত কেলিয়ে বলে উঠে, আমি জানতাম চাঁদ, তুই বুঝে যাবি আমি কেন এতক্ষণ মিষ্টি মিষ্টি কথা বলছিলাম। আসলে সবই তোকে পটানোর ধান্দা। জানিস আজ সকাল থেকেই আমার মনটা কেমন আকু পাকু করছিল ফুচকা খাওয়ার জন্য। তাও আবার জসিম আঙ্কেলের হাতের এক্সট্রা টক আর গোলমরিচের এক্সট্রা ঝাল দেওয়া ফুচকা। বলেই এক ঢোক গিলে নিল। চাঁদনি একটা মুচকি হাসি দিয়ে বলল, ওই চুকলি ঢোক পড়ে গিলিস। তোর হাবভাব দেখে মনে হচ্ছে জীবনে ও ফুচকা গিলিসনি। আর শুন লাবু, তোকে বুঝার ক্ষমতা এখনো আমার আছে। দূরত্ব কখনো অতীতকে চাপা দিতে পারে না। দূরত্ব বাড়লেই অতীতটা আরও চেপে বসে। সম্পর্কের টান বাড়ে, তবে সম্পর্কটা যদি হয় দুতরফা। আচ্ছা এখন রাখছি। আসার সময় পারলে তোদের সাথে নাদিয়া, সাদিয়া আর রুহিকে ও নিয়ে আসিস। অনেক দিন হলো একসাথে বসে জসিম আঙ্কেলের স্টলে ফুচকা খাওয়া হয় না। লাবিবা ক্লোজ আপ হাসি দিয়ে বলল, ওকে রাখছি। আল্লাহ হাফেজ। ঘড়িতে বিকেল 4টা। চাঁদনি রোগীদের সিরিয়াল শেষ করে তার চেম্বার গুছাচ্ছিল। সাথে কায়রা ও আছে। মাহিন কনফারেন্স রুম থেকে মিটিং শেষ করে সোজা চাঁদনির চেম্বারে ঢুকে গেল। এলোমেলো চুল, শার্টের প্রথম বাটনটা খোলা, গলার টাইটা একটু ঝুলে গেছে, পুরো মুখে ক্লান্তির ছাপ, নীলাভ চোখ দুটো শান্ত দেখা যাচ্ছে। চাঁদনি গভীরভাবে পর্যবেক্ষণ করল মাহিনকে।
চাঁদনির এই মুহূর্তে ইচ্ছে করছে মাহিনের চুলগুলো তার হাত দিয়ে সেট করে দিতে, গলার ঝুলে যাওয়া টাইটা সুন্দর করে বেঁধে দিতে, পুরো মুখে লেগে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো চাঁদনির উড়না দিয়ে মুছে দিতে, আর কপালে একটা গভীর চুমো দিতে। কিন্তু সেটা সম্ভব না। চাইলেই সবকিছু সম্ভব হয় না। লিমিটেশন বলে ও একটা কথা আছে। মাহিন চাঁদনির দিকে তাকিয়ে একটা টেডি স্মাইল দিয়ে বলল, তো মিস চাঁদনি, আপনার নাজুক কোমরের ব্যথাটা কমেছে তো? নাকি আবার ট্রিটমেন্ট করতে হবে? চাঁদনি মুখটা বাঁকা করে বলল, আপনার শাস্তি আমি গ্রহণ করেছি। কাল সকাল থেকে প্রতিদিন আমি আপনার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসব। আপনি ওই হ্যামার ট্রিটমেন্টের কথা ভুলে যান। মাহিন ভাব নিয়ে বলল, ওকে ফাইন। রোগীদের সিরিয়াল যেহেতু শেষ, সো আপনি এখন বাড়ি যেতে পারেন। এ কথা বলেই মাহিন নিচে হাঁটা ধরল। চাঁদনি তাকিয়ে আছে মাহিনের যাওয়ার পথে। চাঁদনি মেনে নিতে পারছে না নূর আর মাহিন আলাদা দুটো মানুষ। তার মনে হচ্ছে দুজনই এক। মাহিন গাড়ি স্টার্ট দিবে এমন সময় আয়মনের কল আসল। মাহিন গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে কলটা রিসিভ করল। আয়মন, হ্যালো মাহিন। কই তুই? মাহিন, এই তো হসপিটাল থেকে মায়ে বের হলাম। তুই কই? আয়মন, আমি ও মায়ে অফিস থেকে বের হলাম। চাঁদ কই? মাহিন, মিস চাঁদনি ও হসপিটাল থেকে বের হলো, এখন বাড়ি যাবে। তুই তাড়াতাড়ি ক্যাফেটেরিয়ায় চলে আয়। নাদিম আর জারাফ সেই কখন থেকে আমাদের জন্য ওয়েট করছে, উদ্বিগ্ন হয়ে। আয়মন, ওকে আসছি। বাই। মাহিন ফোন রেখে গাড়ি স্টার্ট করে দিল। ওইদিকে চাঁদনি আর কায়রা চেম্বার গুছিয়ে নিচে নেমে গাড়িতে বসে পড়ল। উদ্দেশ্য ক্যাফেটেরিয়ার ফুটকা স্টল। চাঁদনি গাড়িতে উঠে লাবিবাকে কল করল। লাবিবা কলটা রিসিভ করে ওয়েজিত কণ্ঠে বলে উঠল, চাঁদ, আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি। তুই কই? চাঁদনি, আমি আর কায়রা ও গাড়িতে উঠে পড়েছি। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। তোরা তাড়াতাড়ি চলে আয়। লাবিবা, ওকে ওকে, আসছি। আমাদের বেশি একটা সময় লাগবে না। টাটা বলেই কল কেটে দিল। আয়মনের আগে মাহিন এসে পৌঁছে গেল ক্যাফেটেরিয়ায়। মাহিনকে দেখেই নাদিম আর জারাফ ঝাঁপিয়ে পড়ল। মাহিনকে জড়িয়ে ধরে নাদিম আর জারাফ দুজনেই বলে উঠল, শালা, টানা 10 বছর পর দেখা হল। বেশ হট হয়ে গেছিস। আগে তো মেয়েরা হাঁ করে তাকিয়ে থাকত, এখন তো তোকে কিডন্যাপ করার ধান্দা করবে। মাহিন দুজনকে জড়িয়ে ধরে বলল, তোরা মনে হয় কম যাস? তোরা তো আমার চেয়েও হট। নাদিম ভাই, ইনসাল্ট করিস না। যদি এতই হট হতাম তাহলে তোর ভাবি আমাকে বারবার ছেড়ে যাওয়ার হুমকি দিত না। মুখটা মলিন করে। জারাফ, শালা, ঢং কম কর। সারাদিন 150 মেয়ের সাথে ইটিস পিটিস করিস, ভাবি যে তোকে ছেড়ে যায়নি এটাই বেশি। টেডি স্মাইল দিয়ে। নাদিম, তুই ও কিন্তু কম যাস না। কিছুদিন ফারিহা, কিছুদিন মারিয়া, কিছুদিন জারা, কিছুদিন রুহি। একটা ছেড়ে আরেকটা। ড্রেসের মতো মেয়ে পাল্টাস শালা। দাঁত কেলিয়ে মাহিন দুজনের কানে টান দিয়ে বলল, উফ, চুপ কর। তোরা কি সারা জীবন এভাবেই ঝগড়া করবি? কানটা ধরিয়ে ফেলল। চুপ করে যে যার জায়গায় বসে যা। মেয়েদের টপিক সাইডে রাখো। নাদিম আর জারাফ দাঁত কেলিয়ে বলে উঠল, ও হ্যাঁ, তোমার তো আবার মেয়েদের প্রতি অ্যালার্জি আছে। মেয়েদের দেখলেই তোমার ঘিন ঘিন লাগে, বমি বমি পায়।
মাহিন মুড নিয়ে বলল, মেয়েদের প্রতি আমার অ্যালার্জি আছে। ওদের আমার সহ্য হয় না। একটা ছেলের সাজানো গুছানো জীবনটাকে নষ্ট করে দেওয়ার জন্য মেয়েদের ছলনাময়ী রূপটাই যথেষ্ট। নাদিম আর জারাফ মুখটাকে গোমরা করে বলে উঠল, মাহিন, আমরা জানি তুই এখনো জেনিয়াকে নিয়ে আপোসেট। জেনিয়া খুব উগ্র একটা মেয়ে ছিল। ওকে বিশ্বাস করাটা তোর উচিত হয়নি। তুই ওর প্রতি সৎ ছিলি, কিন্তু সে তোর প্রতি উদাসীন ছিল। তুই ওকে তোর 100% দিতে চেয়েছিলি, কিন্তু সে তোকে 1% দিতে ও নারাজ ছিল। জেনিয়াকে ছাড়া তুই কোনো মেয়ের দিকে পর্যন্ত তাকাতি না। আর জেনিয়া হাজারটা ছেলের সাথে টাইম পাস করত, তাও আবার তোর আড়ালে। আসলে জেনিয়া তোর লেভেলের ছিল না। সে খুব লোভী আর অহংকারী ছিল। সব শেষে একটা কথা বলতে চাই, সব মেয়েরা কিন্তু একরকম হয় না। নতুন করে কাউকে বিশ্বাস করে দেখ। বলা যায় না, হয়তো জিতেও যেতে পারিস। মাহিন ঝাঝালো কণ্ঠে বলে উঠল, প্লিজ তোরা চুপ কর। আমি আমার অতীত ভুলে থাকতে চাই। আর মেয়েদের হয়ে তোদের সাফাই দিতে হবে না। আমি আমারটা বুঝে নিব। এসব কথা এখন বাদ দে। নিজেকে কিছুটা শান্ত করে মাহিন একটা মলিন হাসি দিয়ে বলল, আজ আমার একটা নতুন বেস্ট ফ্রেন্ডের সাথে তোদের পরিচয় করিয়ে দিব। নাদিম আর জারাফ ওয়েজিত হয়ে বলে উঠল, কে সে? মাহিন কিছু বলতে যাবে তার আগেই পিছন থেকে আয়মন মাহিনের কাঁধে হাত রেখে মুচকি হাসি দিয়ে বলল, হাই গাইজ। আয়মন, মাহিনের নিউ ফ্রেন্ড। মাহিন ও আয়মনের কাঁধে হাত দিয়ে বলল, শুধু ফ্রেন্ড না, বেস্ট ফ্রেন্ড। নাদিম আর জারাফ গাল ফুলিয়ে বলে উঠল, শুধু কি আইমনি তোর বেস্ট ফ্রেন্ড, আমরা কেউ না? মাহিন একটা মুচকি হাসি দিয়ে নাদিম আর জারাফকেও একসাথে জড়িয়ে ধরল। চারজনকে গোল করে আষ্টেপিষ্টে ধরে রেখেছে। দেখে মনে হচ্ছে একজন আরেকজনের অবিচ্ছেদ্য অংশ। অন্যদিকে লাবিবা, জায়েমা, নাদিয়া, সাদিয়া, রুহি সেই কখন থেকে ফুচকা স্টলের সামনে দাঁড়িয়ে আছে। আর কিছুক্ষণ পর পর এদিক সেদিকে তাকাচ্ছে। চাঁদনি এখনো আসেনি, তাই তারা হন্য হয়ে চাঁদনিকে খুঁজছে। এর মাঝেই চাঁদনি আর কায়রা এসে পড়ল ফুচকা স্টলের সামনে। চাঁদনি ওদের দেখে পুরো থ হয়ে গেল, কারণ এক একজন এক এক রকমভাবে আনারকলি সাজ দিয়েছে। মনে হচ্ছে বিয়ে বাড়িতে এসেছে। নাদিয়া, সাদিয়া আর রুহি গাউন পরেছে। ডিজাইন এক, তবে কালার ভিন্ন। নাদিয়া পরেছে মেরুন কালার, সাদিয়া গ্রিন কালার আর রুহি নীল কালার, সাথে ম্যাচিং অর্নামেন্টস। ওরা তিনজনই ঠোঁটে রেড কালার লিপস্টিক পরেছে। জাইমা আর লাবিবা লং কামিজ পরেছে। লাবিবা পরেছে পিঙ্ক কালার, জায়মা পরেছে অরেঞ্জ কালার। দুজনেই ঠোঁটে বেবি পিঙ্ক কালার লিপস্টিক পরেছে। ওইদিকে কায়রা ওদের দেখে গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে, কারণ কায়রা সাজতেন পারেনি। হসপিটাল থেকে সোজা এখানে চলে আসতে হয়েছে। চাঁদনিকে দেখে ওরা সবাই ছুটে এলো। সবাই ঘিরে ফেলল চাঁদনিকে। চাঁদনি এবার সবাইকে উদ্দেশ্য করে বলল, এই তোদের কি খেয়ে দেয়ে কাজ নেই? ভূতের মতো এক একটা সেজেছিস। মনে হচ্ছে পায়কে দেখতে এসেছিস। বাপরে বাপ, সেজে গুজে এক একটা বিয়ে বাড়ি হয়ে আছে। শুধুমায় তোদের জন্য আমার কায়রা বনু গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে। তোদের এই মারাত্মক সাজ দেখে ওর খুব হিংসে হচ্ছে। কায়রার দিকে তাকিয়ে হাসি চেপে কায়রা এবার গাল ফুলিয়ে বলল, আপু, আমি কিন্তু সবই বুঝি। তুমি যে মজা নেয়ার জন্য এসব বলছ। আমি এখন এটাও জানি সবাই এখন আমার অবস্থা দেখে হুহা করে হেসে দিবে।
কায়রার কথা শেষ হতে না হতেই সবাই হেসে দিল। রুহি এসে কায়রার হাত ধরে বলল, আপু তুমি চিন্তা করো না, তোমার সাজার ব্যবস্থা আমি করছি। আমি ব্যাগে করে কাজল আর লিপস্টিক নিয়ে এসেছি, তুমি চাইলে এখনই সেজে নিতে পারো। হাজার সাজালে ও এলিয়েনকে তুই পরি বানাতে পারবি না রুহি। সাব্বিরের এমন কথায় সবাই পিছু ফিরে তাকাল। সাব্বিরকে দেখে সবাই অবাক। সাব্বির পুরো ফরমাল গেট আপে এসে হাজির। দেখে মনে হচ্ছে অফিস থেকে এসেছে। ফরমাল গেট আপে সাব্বিরকে পুরো ড্যাশিং লাগছে। কায়রা এবার রাগে ফুঁসতে ফুঁসতে চাঁদনিকে উদ্দেশ্য করে বলে উঠল, আপু এই নাইজেরিয়ার বাদরটাকে কে বলেছে এখানে আসতে? বিনা আমন্ত্রণে চলে এসেছে, আবার চ্যাটাং চ্যাটাং কথাও বলছে। সাব্বির ভাব নিয়ে কায়রাকে উদ্দেশ্য করে বলল, মিস কায়রা নাইজেরিয়ার বাদর কিন্তু আপনার মতো প্রতিবন্ধী এলিয়েনের চেয়ে অধিক ভালো। এলিয়েনদের দেখলেই আমার কেমন গা গোলায়। আর শুনুন, আমি বিনা নিমন্ত্রণে এখানে আসিনি। চাঁদ আমাকে টেক্সট করে বলেছে এখানে আসতে, তাই আমি এসেছি। ইজ দ্যাট ক্লিয়ার? চাঁদনি এবার দুজনের মাঝখানে দাঁড়িয়ে বলে উঠল, এই তোমরা দুজনেই চুপ করো। রাস্তায় দাঁড়িয়ে কি হচ্ছে এসব? এখানে দাঁড়িয়ে ঝগড়া না করে সবাই ফুচকা স্টলে চলো, দেরি হয়ে যাচ্ছে। সবাই আস্তে আস্তে স্টলে বসে পড়ল। দুটো টেবিল একসাথে অ্যাডজাস্ট করে দেওয়া হলো। চাঁদনিকে দেখে স্টলের মালিক জসিম মিয়া চাঁদ মা বলে ডাক দিল। চাঁদনি একটা মলিন হাসি দিয়ে বলল, জসিম আঙ্কেল কেমন আছেন? জসিম আলহামদুলিল্লাহ ভালো আছি মা, তুমি কেমন আছো? অনেক বছর পর তোমাকে দেখলাম, তোমাকে একা দেখতে খুব খারাপ লাগছে মা। নূর বাবা সাথে থাকলে আমি তোমাদের দেখে তৃপ্তি পেতাম। আগে তো প্রতিদিন তুমি তোমার একদল ফ্রেন্ড নিয়ে এসে 20 প্লেটের উপরে ফুচকা খেতে। নূর বাবা প্রতিদিন রাতে এসে বিল দিয়ে যেত আর হেসে হেসে বলতো হাজার বকে ও আমি আমার চাঁদ পাখিটার ফুচকা খাওয়া বন্ধ করতে পারব না। চাঁদনি আঙ্কেল আর হয়তো কখনো আপনার নূর বাবা আর আমাকে একসাথে দেখতে পাবেন না। সে আপনার চাঁদ মায়ের সাথে অভিমান করে অজানায় পাড়ি জমিয়েছে। মেঘের দেশে মুখ লুকিয়েছে সে, যেন আমি তাকে না দেখতে পাই। আগে আপনার নূর বাবার বকা খাওয়ার জন্য ইচ্ছে করে বেশি বেশি ফুচকা খেতাম, আর এখন সে বকে না বলেই ফুচকা খাওয়া বন্ধ করে দিয়েছি। একরাশ জল নিয়ে। জসিম দোয়া করি মা তুমি যেন খুব তাড়াতাড়ি তোমার অতীত ভুলে সামনে এগিয়ে যেতে পারো। নূর বাবা ফিরে না আসলে ও নূর বাবার ছায়া কিন্তু তোমার পাশে সবসময় থাকবে। চাঁদনি একটা মলিন হাসি দিয়ে বলল, আঙ্কেল আমি চাই না আমার নূরকে ভুলতে। নূরকে মনে রেখেই আমার শ্বাস নিঃশ্বাস চলছে। আচ্ছা এসব কথা বাদ দিন, আমাদের জন্য 8 প্লেট ফুচকা বানিয়ে ফেলুন, বেশি করে টক আর ঝাল দিয়ে। অবশ্য আপনার হাতের বানানো ফুচকার মজাই আলাদা। জসিম আচ্ছা মা তুমি গিয়ে বসে পড়ো, আমি কিছুক্ষণ বাদেই জাহিদকে দিয়ে ফুচকা পাঠিয়ে দিচ্ছি। চাঁদনি এসে বসে পড়ল কায়রার পাশে। কিছুক্ষণ পর ফুচকাও চলে এলো। সবাই খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সাব্বির সবার খাওয়া দেখছে আর মনে মনে বমি করে ভাসিয়ে দিচ্ছে। মেয়েরা এসব উটকো খাবার কি করে খেতে পারে? শুধুমায় এলিয়েনটার জন্য আজ আমাকে এখানে আসতে হলো। কি দরকার ছিল ওই প্রতিবন্ধী এলিয়েনটার প্রেমে পড়ার? প্রেমে পড়েই তো ফেঁসে গেলাম। কায়রা না আসলে কখনো রাজি হতাম না এখানে আসতে। চাঁদ হাজার চিল্লাচিল্লি করলে ও আসতাম না। এখন বসে বসে দেখ মেয়েরা এসব বিশ্রী খাবার কিভাবে গিলে।
সবার অলরেডি ফুচকা খাওয়া শেষ। এবার বিল দেয়ার পালা। সাব্বির উঠে গিয়ে বিল পে করে দিল। সবাই সবার মতো স্টল থেকে বের হয়ে গেল। চাঁদনি তার জসিম আঙ্কেলের থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। ওইদিকে মাহিন, আয়মন, নাদিম, জারাফ একসাথে অনেকক্ষণ আড্ডা দিয়ে কাফেটেরিয়া থেকে বের হল। সবার মুখে হাসি লেগে আছে। চারজনই আজ দারুণ খুশি। কারণ মনের মতো বেস্ট ফ্রেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। স্বয়ং উপরওয়ালা চাইলেই সেটা সম্ভব। আয়মন মাহিনের কাঁধে এখনো হাত দিয়ে রেখেছে। নূরকে যেভাবে সবসময় ধরে রাখত ঠিক সেভাবে মাহিনকেও ধরে রেখেছে। দুজনই তার কাছে এক মনে হচ্ছে। তাদের অস্তিত্বে কোনো ভিন্নতা নেই। স্টল থেকে বের হয়ে সবাই গাড়িতে উঠবে এমন সময় জাইমা আর লাবিবা কিছু একটা দেখে থমকে যায়। তাদের মুখটা আপনা আপনি হা হয়ে যায়। দুজনেরই চোখের পানি টলমল করছে। মনে হচ্ছে এখনই গড়িয়ে পড়বে। অপ্রত্যাশিত কাউকে দেখলে হয়তো এমনি হওয়ার কথা। ওদের দেখে মনে হচ্ছে আকাশের চাঁদ মাটিতে খসে পড়েছে, যেটা পুরোপুরি অসম্ভব। মাহিন আর আয়মন কাঁধে ধরাধরি করে হেসে হেসে রাস্তায় হাঁটছে। লাবিবা আর জাইমা চোখের পলক ফেলতে ভুলে গেছে। চাঁদনির হঠাৎ চোখ পড়ল লাবিবা আর জাইমার দিকে। ওদের দুজনের অবস্থা দেখে চাঁদনি তাদের দৃষ্টিকে ফলো করে সামনে তাকালো। চাঁদনির চোখ দুটো ছলছল করছে। মনে হচ্ছে নূর আর আয়মন কাঁধে ধরাধরি করে হাঁটছে। চাঁদনির কাছে এই মুহূর্তটাকে পৃথিবীর সবচেয়ে ঐতিহাসিক মুহূর্ত বলে মনে হচ্ছে। বন্ধুদের মধ্যে এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্ত নতুন নতুন ইতিহাস তৈরি করে। ওদের দেখে মনে হচ্ছে দুজনের উপস্থিতিতে মুখের ওই জমকালো হাসিটা পৃথিবীর সবচেয়ে শান্তির হাসি। কথায় আছে না, দোস্তি মে চুকুন মিলতি হে। সেটা ওদের দেখেই বোঝা যাচ্ছে। নাদিয়া, সাদিয়া, রুহি, কায়রা, সাব্বির নিজেদের মধ্যে দুষ্টুমি করছে আর সামনের দিকে হাঁটছে। কায়রা চাঁদনিকে তার পাশে না দেখে পিছু ফিরে তাকালো। চাঁদনিকে পিছে দাঁড়িয়ে থাকতে দেখে কায়রাও হাঁটা ধরল চাঁদনির কাছে। কায়রার সাথে নাদিয়া, সাদিয়া, রুহিও হাঁটা ধরল। সাব্বির গাড়ির কাছে দাঁড়িয়ে ফোনে কিছু একটা করছে। সাব্বিরের হঠাৎ সামনে চোখ যায়। আয়মন আর মাহিনকে ওই অবস্থায় দেখে সাব্বির দৌড় লাগায় ওদের কাছে। কারণ সাব্বির চায় না মাহিন আর আয়মনকে বাড়ির সবাই এই অবস্থায় দেখে ফেলুক। জাইমা আর লাবিবার চোখে জল দেখে নাদিয়া, সাদিয়া আর রুহি ওদেরকে ঝাঁকিয়ে বলে, কি হয়েছে? তোমাদের চোখে জল কেন? ফুচকায় কি ঝাল বেশি হয়েছে? জাইমা এবার ওদেরকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলল সামনে তাকাতে। ওরাও সামনে তাকায়। আয়মন আর মাহিনকে দেখে ওরাও থমকে গেল। মুখ দিয়ে কথা বের হচ্ছে না ওদের। কায়রা সবার অবস্থা দেখে বলল, আরে তোমরা সবাই ওদেরকে দেখে মুখটাকে এমন করে রেখেছ কেন? উনি তো আমাদের হসপিটালের বর্ষ। মানে জাইমা আপুর উঠবি ভাসুর। আমাদের মাহিন স্যার। আর উনার পাশে তো দজ্জাল আয়মন ভাইয়া। বুঝলাম না ওদের দেখে মুখটা বাংলার পাঁচের করে রাখার কারণ কি? কায়রা নিজের মতো বকবক করেই যাচ্ছে। কে শুনে কার কথা, সবাই মাহিন আর আয়মনকে দেখতে ব্যস্ত। রুহি শুধু আয়মন আর মাহিনকে দেখছে না। রুহি আয়মন আর মাহিনের সাথে থাকা জারাফকেও দেখছে। এই জারাফি কিছু দিন আগে তার মন ভেঙেছে। ওইদিকে সাব্বির দৌড়ে গিয়ে আয়মন আর মাহিনের সামনে গিয়ে দাঁড়ায়। সাব্বির সমানে হাঁফাচ্ছে। সাব্বিরকে ওই অবস্থায় দেখে আয়মন কিছুটা অবাক হয়ে যায়। মাহিন সাব্বিরকে উদ্দেশ্য করে বলে, হেই সাব্বির, হোয়াট হ্যাপেন? তুমি এভাবে হাঁফাচ্ছ কেন? মাহিন আর কিছু বলতে পারল না, তার আগেই জারাফ এসে মাহিনকে টান দিয়ে নিজেকে আড়াল করে ফেলল। সে ভেবেছে রুহি এখনো তাকে দেখেনি, তাই সে নিজেকে আড়াল করতে ব্যস্ত হয়ে পড়ল। জারাফের এমন কাজে মাহিন কিছুটা অবাক হয়ে গেল। আয়মন এবার সাব্বিরকে উদ্দেশ্য করে বলে, তুই এখানে কিভাবে? তোর তো এমন সময় বাড়িতে থাকার কথা। সাব্বির রাস্তার ওই পাশে তাকা, সবটা বুঝতে পারবি। আয়মন রাস্তার ওই পাশে তাকিয়ে বড় বড় দুটো ঢোক গিলল। কারণ বাড়ির গ্যাং পার্টিরা সবাই মাহিন আর আয়মনকে দেখে নিয়েছে।
এখন পুরো বাড়িতে ঢাকঢোল বাজিয়ে সব গুপ্ত নিউজ ভাইরাল করে দিবে। আইমন তাড়াতাড়ি তার পাশ ফিরে তাকালো। মাহিন ওদের দেখে নিয়েছে কিনা সেটা দেখার জন্য। মাহিনকে তার পাশে দেখতে না পেয়ে আইমন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আর মনে মনে বলতে লাগলো, তার মানে মাহিন রাস্তার ওই পাশে তাকায়নি। রাস্তার ওই পাশে তাকালেই সবাই সিন ক্রিয়েট করে মাহিনকে ঘাটিয়ে দিত। এমন সময় আইমনের ফোনে একটা মেসেজ আসে। আইমন মেসেজ অপশনে গিয়ে দেখে চাঁদনির মেসেজ, যেখানে লিখা আছে, ভাইয়া তুই যে করেই হোক মাহিনকে এই মুহূর্তে এখান থেকে সরা, না হয় আমাদের সব প্ল্যান ঘেটে যাবে। ওরা সবাই মাহিন স্যারের সামনে সিন ক্রিয়েট করে ফেলবে, যার ফল একদম ভালো হবে না। আমি চাই আপোসে সত্যির উদ্ঘাটন করতে, কোনো মার প্যাচ ছাড়া। আইমন মেসেজটা সিন করে সাথে সাথে মাহিনের হাত ধরে মাহিনকে গাড়িতে উঠিয়ে দিল। মাহিন আগা মাথা কিছু না বুঝে আইমনকে বলল, কি হয়েছে? তুই হঠাৎ আমাকে এভাবে টেনে এনে গাড়িতে উঠিয়ে দিলই কেন? আইমন কিছুটা তোতলিয়ে বলল, আরে তেমন কিছু না, তুই তো এখনো বাড়ি যাসনি। সেই সকাল 9টায় বের হয়েছিস। আন্টি হয়তো তোর জন্য খুব টেনশন করছে। যা যা তাড়াতাড়ি বাড়িতে চলে যা, আমি তোকে পরে কল করে নিব। এতক্ষণে নাদিম আর জারাফ ও মাহিনের গাড়িতে বসে পড়ল। মাহিন আর কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট করে দিল। মাহিন গাড়ি স্টার্ট করার সাথে সাথে আইমন বড় করে একটা শ্বাস নিল, যার অর্থ সে হাফ ছেড়ে বেঁচেছে। আইমন সাব্বিরকে নিয়ে দৌড়ে রাস্তার ওই পাশে চলে এলো। সবার মুখোমুখি হয়ে দাঁড়াল। সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে আইমনের দিকে। আইমন কারো দৃষ্টিকে উপেক্ষা করতে পারছে না। এই মুহূর্তে কিভাবে সে সবার প্রশ্নের উত্তর দিবে তা তার সম্পূর্ণ অজানা। চাঁদনি নীরবতা ভেঙে সবাইকে উদ্দেশ্য করে বলল, তোরা যদি সত্যি আমার ভালো চাস, তাহলে আজকের এই ঘটনাটা কাউকে জানাবি না। তোদের সব প্রশ্নের উত্তর আমি দিব। তার আগে আমাকে প্রমিস করে আশ্বস্ত করতে হবে বাড়িতে যেন এই ব্যাপারে কেউ কিছু না জানে। সবাই চাঁদনির দিকে তাকিয়ে মাথা নাড়াল, যার অর্থ তারা তাদের প্রমিস রাখবে। চাঁদনি এবার সবাইকে প্রথম থেকে সবটা খুলে বলল। সবাই চোখ বড় বড় করে চাঁদনির কথা শুনছে। কারো কিছু বলার ভাষা নেই। কায়রা ও অবাক হয়ে সবটা শুনছে। কায়রা আজ জানতে পারল, মাহিন আর নূর দেখতে হুবহু একরকম। ওদের মধ্যে পার্থক্য করাটা নিতান্ত বোকামি। সাব্বির কেন প্রথম দিন মাহিনের সাথে ওই রকম ব্যবহার করেছিল কায়রার আজ তা স্পষ্ট হল। লাবিবা আর জাইমা এতক্ষণে মুখ খুলল, দুজনেরই একই অভিযোগ, চাঁদনি কেন প্রথম দিন ওদের সবটা খুলে বলল না। চাঁদনি মাথা নিচু করে বলল, ভেবেছিলাম আইমন ভাইয়া আর আমি সব সত্যি সামনে এনে তোদের একটা বিগ সারপ্রাইজ দিব, বাট সেটা আর হলো না। সারপ্রাইজ দেওয়ার আগে তোরা নিজেই সারপ্রাইজড হয়ে গেলি। নাদিয়া কাপা কাপা গলায় বলে উঠল, চাঁদ আপু, তাহলে কি উনিই আমাদের নূর ভাইয়া? চাঁদনি, আমি এখনো কিছুই জানি না নাদু। বারবার রহস্যের বেড়া জালে আটকে যাচ্ছি। কিছুক্ষণ মনে হয় উনিই আমার নূর, আবার কিছুক্ষণ পর মনে হয়, না, উনি কিভাবে আমার নূর হতে পারে? নূরকে তো সেই 5 বছর আগেই সবাই দাফন করে এসেছে। মৃত্যু ব্যক্তি কি আবার জীবিত হয়ে পাতালে ফিরে আসতে পারে? আদৌ কি সেটা সম্ভব? আইমন এবার চাঁদনিকে থামিয়ে বলল, এখন এসব নিয়ে চর্চা বন্ধ কর। সবাইকে উদ্দেশ্য করে বলছি, এখানে যা যা দেখেছিস সব মাইন্ড থেকে রিমুভ করে ফেল। কেউ যদি বাড়িতে গিয়ে মুখ খুলিস তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। কথা দিচ্ছি কিছুদিন পরেই তোদের সামনে সত্যিটা জাহির করব। ওই দিন না হয় সব প্রশ্নের উত্তর খুঁজে নিস। সবাই গাড়িতে গিয়ে উঠে পড়, দেরি হয়ে যাচ্ছে। আর কখনো আমাকে না জানিয়ে হুটহাট বাড়ি থেকে বের হবি না। ওয়ার্ন করলাম। সবাই আইমনের কথা শুনে ভয়ে চুপসে গেল। মুখের মধ্যে তালা ঝুলিয়ে সবাই গাড়িতে উঠে পড়ল। রুহির মনে শান্তি নেই। একে তো নূরের মতো কাউকে দেখল, আবার জারাফকে দেখে তার শুকিয়ে যাওয়া ক্ষতটা তাজা হয়ে উঠল। পুরো গাড়িটা বাচালে ভর্তি, তবুও পিনপতন নীরবতা বিরাজ করছে। কেউ একটা টু শব্দ করতেও নারাজ। সবার মনে কৌতূহল, উদ্গ্রীব আর দুটানা কাজ করছে।
সেখানে পিন পড়ার আওয়াজও বিশাল কিছু। কিছুক্ষণ পর গাড়ি এসে পৌঁছে গেল চাঁদনীদের বাড়ির সামনে। সবাই এক এক করে গাড়ি থেকে নেমে পড়ল। বাড়ির বাগানে এসে সবার মুখে হাসি ফুটে উঠল। কারণ মেঘা পুচকিটা পুরো বাগান জুড়ে তার ছোট ছোট পা ফেলে দৌড় ঝাঁপ করছে। টোল পড়া গালে সদ্য উঠা দুটো চিরল দাঁতের হিহি হাসিটা যে কোনো মানুষের হৃদয় হরণ করার জন্য যথেষ্ট। ছোট ছোট চুলগুলো বাতাসে দোল খাচ্ছে। ফর্সা মুখটাতে গোলাপের পাপড়ির মতো দুটো চিকন ঠোঁট। দেখলেই আদর করতে মন চায়। সে তার মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে আর দৌড়াচ্ছে। তার মা মানে সোহানী মেয়ের হাসি আর খুশি দেখে নিজেকে স্বর্গীয় দূত মনে করছে। পাশে দাঁড়িয়ে বাড়ির সব মহিলারা হেসে হেসে মেঘামণির কাণ্ড দেখছে। চাঁদনী নিজেকে ধরে রাখতে পারল না, দৌড়ে এসে মেঘাকে কোলে নিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। মনে হচ্ছে বুকের মধ্যে এখনই পড়ে নিবে। মেঘা ও চাঁদনীকে আষ্টেপৃষ্ঠে ধরে রেখেছে। চাঁদনীর চুল নিয়ে খেলছে সে। চাঁদনী ওকে বুক থেকে উঠিয়ে চুমো দিতে দিতে ভরিয়ে দিচ্ছে পুরো মুখ। সাথে মেঘা ও চাঁদনীকে দু একটা চুমো দিচ্ছে। এই পিচ্ছি বাচ্চাটাও হয়তো বুঝে গেছে সম্পর্কের টান, তাই সে চাঁদনীকে নিজের করে কাছে টেনে নিচ্ছে। সোহানী চেয়েছিল চাঁদনীর থেকে মেঘাকে কেড়ে নিতে, কিন্তু চাঁদনীর বড় খালাম্নি সোহানীকে থামিয়ে দেয়। তাই সোহানী আর সাহস করেনি। চাঁদনী এবার মেঘাকে কোল থেকে নামিয়ে দেয়। মেঘা কোল থেকে ছাড়া পেয়ে আবার দৌড় ঝাঁপ শুরু করেছে। হেলে দুলে হাঁটছে সে। বারবার টালমাটাল হয়ে পড়ে যেতে যেতে নিজেকে আবার সামলিয়ে নিচ্ছে। চাঁদনীর চোখে মুখে খুশির ঝলক দেখা যাচ্ছে। বাচ্চাদের দেখলেই মনের ভিতর একটা খুশির রংধনু ভেসে ওঠে। সেই রংধনু মৃত আত্মাকে জাগ্রত করার জন্য যথেষ্ট। চাঁদনী হঠাৎ সোহানীকে রাগমাখা কণ্ঠে বলে উঠল, আপু তুই ও কি নীর ভাইয়ার মতো আমাকে দূরে সরিয়ে রেখে খুব শান্তি পাচ্ছিস? আমি তো তোর আপন রক্তের বোন। বল না, কি করে পারছিস আমাকে এভাবে দূরে সরিয়ে রাখতে? রক্তের টানে কি বাধা খাচ্ছে না? সোহানী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, হয়তো চোখের জল লুকানোর বৃথা চেষ্টা। চাঁদনী এবার সোহানীকে ঝাঁকিয়ে বলল, আপু প্লিজ একবার অন্তত আমার দিকে তাকা। দেখ না তোর ছোট বোনটা তোকে আগের মতো জড়িয়ে ধরার জন্য কেমন কাতরাচ্ছে। সোহানী নিজেকে আর আটকে রাখতে পারল না। চাঁদনীকে খুব টাইট করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। চাঁদনীও কাঁদছে। বাড়ির সবাই ওদের এভাবে দেখে খুশিতে হাই ফাই করছে। সোহানী এবার চাঁদনীকে বুক থেকে উঠিয়ে বলল, চাঁদ বোন আমার, প্লিজ আমাকে মাফ করে দে। বিশ্বাস কর আমি চাইনি তোকে দূরে সরিয়ে রাখতে। নীরের কষ্ট দেখে আমি বাধ্য হয়েছিলাম তোকে ভুল বুঝতে। নীর নূরকে খুব ভালোবাসে চাঁদ, নিজের থেকেও বেশি। দিনের পর দিন চোখের সামনে আমি ওকে তিলে তিলে শেষ হতে দেখেছি। আঙ্কেল চলে যাওয়াতে ও নীর এতটা কষ্ট পায়নি যতটা কষ্ট পেয়েছে নূর চলে যাওয়াতে। নীর তোকেই সবকিছুর জন্য দোষী মনে করছে। এবার তোর দায়িত্ব ওর ভুল ভাঙানো। এভাবে আর পারা যাচ্ছে না। চাঁদনী সোহানীর চোখের জল মুছে দিয়ে বলল, আপু তুই চিন্তা করিস না। নীর ভাইয়ার রাগ অভিমান সব আমি দমিয়ে দিব। কয়েকটা দিন সময় দে আমায়। এবার একটু হাসতো গোমরা মুখে তোকে প্যাচির মতো লাগে। সোহানী হাসতে হাসতে চাঁদনীর চোখের জল মুছে দিল। তারপর সবাই বাড়ির ভিতর হাঁটা ধরল। ওইদিকে মিনার একটা এতিম বাচ্চার মতো মুখ করে সেলিনা চৌধুরীর দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে ওর মতো অসহায় মানুষ পৃথিবীতে আর দুটো নেই। সেলিনা চৌধুরী হাতে এক গ্লাস গরম দুধ নিয়ে দাঁড়িয়ে আছে আর মিনারকে ধমকের সুরে বলছে, দেরি না করে ফটাফট বলে ফেল, কাল রাতে কি কি হয়েছে? মাহিনের শার্টে লিপস্টিকের দাগ আসল কিভাবে? তাড়াতাড়ি মুখ খুল, না হয় পুরো এক গ্লাস দুধ তোর মুখে পুরে দিব। মিনার হাউমাউ করে বলল, প্লিজ মমো ওই ঘাটিয়া দুধের গ্লাসটা সরাও, আমার বমি বমি পাচ্ছে। আমি তোমাকে সবটা বলবো। এই অবলা ছেলেটাকে এভাবে নির্যাতন করো না মমো। সেলিনা চৌধুরী দুধের গ্লাসটা টেবিলের উপর রেখে হাসি চেপে বলল, ওকে ফটাফট বলে ফেল, কাল রাতে কি হয়েছে। দাড়ি, কমা, ফুলস্টপ বাদ দিয়ে সব বলে ফেল।
মিনার এক ঢোক গিলে প্রথম থেকে সবটা গড়গড় করে বলে দিল। সেলিনা চৌধুরী সবটা শুনে হাসতে হাসতে পেটে হাত দিয়ে সোফায় বসে পড়ল। ওইদিকে মিনার হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। মাহিন যদি জানতে পারে মিনার সব গোপন কথা ফাঁস করে দিয়েছে তাহলে তার কপালে আর বউ জুটবে না। মাহিন তারিনের ব্যাপারে জাইমাকে সব বলে দিবে, আর জাইমা শোকে কাতর হয়ে বিয়ে ভেস্তে দিবে। ওহনো মিনারের বাচ্চা, এবার তোর কি হবে? নিশ্চয়ই দেবদাস হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবি, মাথা চাপড়াতে চাপড়াতে। মাহিন বাড়িতে চলে এসেছে নাদিম আর জারাফকে বিদায় দিয়ে। বাড়িতে ঢুকেই মাহিন দেখল মিনার বিড়ালে মতো ঘাপটি মেরে ড্রয়িং রুমের সোফায় বসে আছে। মিনারকে ওই অবস্থায় দেখে মাহিন কিছুটা অবাক হল। মাহিন গিয়ে মিনারের সাথে সোফায় হেলান দিয়ে বসে পড়ল। সেলিনা চৌধুরী ছেলের গাড়ির আওয়াজ পেয়েই শরবত বানানোর জন্য কিচেনে চলে গিয়েছিল। শরবত হাতে নিয়ে উনি মাহিনের সামনে দাঁড়াল। মাহিন হেলান ছেড়ে সোজা হয়ে বসল। মমের হাতে শরবত দেখে মাহিন এক ঢোকে পুরো শরবত শেষ করে দিল। এই মুহূর্তে তার এই ঠান্ডা শরবতটা খুব দরকার ছিল। মিনার এবার বসা থেকে উঠে পড়ল। বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় হয়ে গেছে তার, তাই সে মাহিন আর তার মমের থেকে বিদায় নিয়ে সামনে হাঁটা ধরল। সেলিনা চৌধুরী হাসি মাখা মুখ নিয়ে মাহিনকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা বেটা, তুমি কি জানো আমি আমার বড় ছেলেকে কতটা ভালোবাসি? তার মুখ দেখেই আমি অনেক কিছু বুঝে ফেলতে পারি। তার মনে যে এখন দিনের বেলায়ও চাঁদ উকি দেয় সেটা আমি অলরেডি ধরে ফেলেছি। মাহিন তার মমের কথা কিছুই বুঝতে পারল না। মাহিন জিজ্ঞাসু দৃষ্টিতে তার মমের দিকে তাকিয়ে বলল, মম তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না, প্লিজ একটু ক্লিয়ার করে বলো। তবে তুমি যে তোমার বড় ছেলেকে খুব ভালোবাসো সেটা তোমার ছেলে ভালো করেই জানে। হাসি দিয়ে সেলিনা চৌধুরী, বেটা বসন্ত এসে তোমার দরজায় কড়া নাড়ছে সেটা কি বুঝছো না? মলিন হাসি দিয়ে মাহিন, কিসের বসন্ত মম? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। কিছুক্ষণ আগে বললে চাঁদ দিনে এসে ধরা দিচ্ছে, এখন আবার বলছো বসন্ত এসে কড়া নাড়ছে। তুমি রহস্য নিয়ে কথা বলতে পছন্দ করো সেটা আমি জানি, বাট আমার এই ফাঁকা মাথায় তোমার এসব রহস্যময়ী কথা ঢুকবে না। নাক মুখ কুঁচকে চলবে।